ধারায় অপরাধমূলক বল প্রয়োগ, 351 ধারায় আক্রমণের সংজ্ঞা। এবং এখানে আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে বল প্রয়োগ দণ্ডবিধি আইনে কোনো শাস্তিযোগ্য অপরাধ না। শাস্তিযোগ্য অপরাধ কখন হবে বন্ধুরা? যখন উক্ত কাজটি কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে সংগঠিত হবে বা কোনো অপরাধ করার জন্য সংগঠিত হবে। এই বল প্রয়োগটা যখন অপরাধের ইন্টেনশন নিয়ে হবে, তখনই কেবলমাত্র এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই কাজটা যখন ঠান্ডা মস্তিষ্কে করা হয়, 352 ধারা মোতাবেক এটা অপরাধী। আর যদি উত্তেজিত হয়ে অপরাধমূলক বল প্রয়োগ করা হয়ে থাকে বা আক্রমণ করা হয়ে থাকে, 358 ধারা মোতাবেক আপনার অপরাধ করছে বলেই গণ্য হবে। হুম। দাঁড়াও বলতেছি। এরপরে হচ্ছে 353 ধারায় বলতেছে সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। আর 354 ধারা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো নারীর শ্লীলতাহানি রক্ষা মানে নষ্ট বা মানে করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। এই 354 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে 510 ধারায় আছে আপনার ইপটিজিং এবং নারী শিশুর 10 ধারাটা যৌন নির্যাতন, হ্যাঁ, বা যৌন হয়রানি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে দণ্ডবিধির 354 ধারায় শ্লীলতাহানি এবং নারী শিশুর 10 ধারার যৌন নির্যাতনের মধ্যে পার্থক্য লেখো, অথবা শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, তখন এই যে দণ্ডবিধির 354 এবং নারী শিশুর 10 ধারা, এটা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে কিনা? আপনাদেরকে গত ক্লাসে আরো পড়িয়েছিলাম যে কোনো ব্যক্তিকে অপমান বা বেইজ্জতি করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি 355। এখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আঘাত বড় কথা নাই, অপমান বেইজ্জতি করাই বড় কথা, দণ্ডবিধির আইনের আলোকে বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত ক্লাসে এটা আপনাদেরকে আমি পড়াইছি। আর দণ্ডবিধি আইনের 356 ধারায় বলতেছে বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। হ্যাঁ, এটা হচ্ছে পকেট মারের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে। আর 358 ধারায় যেটা বেসিক্যালি বলতেছে যে গুরুতর উত্তেজনাবশত, অর্থাৎ আপনি উত্তেজিত হয়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ যখন আপনি করবেন, তার শাস্তি হচ্ছে দণ্ডবিধির 358 ধারা। এগুলো আসবে না। নর্মালি ওই যে 352, 353, 54, 55, 56 এই ধারাগুলো থেকে রিটেনে প্রশ্ন আসবে। আচ্ছা, আপনারা দুইজনের দুইটা কমেন্ট করছেন, এই কমেন্টের উত্তরটা আমি দিয়ে দেই। একজন বলছে স্যার দণ্ডবিধির অবৈধ অবরোধ এবং অবৈধ কি অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের মধ্যে পার্থক্যটা একটু বলেন। ঠিক আছে, অবৈধ বাধাটা কি? অবৈধ বাধাটা হচ্ছে, আমি বলি তোমরা লিখে রাখো বা শোনো, মনে থাকবে। অবৈধ বাধা হচ্ছে দণ্ডবিধির 339 ধারা। ঠিক আছে। আর অবৈধ অবরোধ হচ্ছে দণ্ডবিধি আইনের 300 কত 40 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। 339 ধারায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে তার চলাচলের আইনগত অধিকার রয়েছে ওই দিকে তাকে যেতে বাধা প্রদান করে অন্যায়ভাবে বা অবৈধভাবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা দান করছে বলেই গণ্য হবে। আর অবৈধ অবরোধটা কি? অবৈধ অবরোধটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে অথবা নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধা দেয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ অবরোধ করছে বলেই গণ্য হবে। অবৈধ বাধা, হ্যাঁ, সাধারণত ব্যক্তিগত জায়গায় অবৈধ বাধা হয় না। অবৈধ অবরোধ যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে কিনা? এরপর আসছে অবৈধ বাধার ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেইন্ট। RESTAIN রেস্ট্রেইন্ট। আর অবৈধ অবরোধের ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। রংফুল কনফাইনমেন্ট, RONGFUL, রংফুল কন, CONFINE, CONFINEMENT, রংফুল কনফাইনমেন্ট। এই সাইফুল, ওই যে আমার গাইডে এই প্রশ্নটা আছে, এটা একটু সবাই রে কাইটিয়ে ওই অংশটুকু সবাই দিয়ে দিবা। তোমার কাছে গাইডে আছে না? ছবি তুলে দিয়ে দিও একটু। আচ্ছা,
এরপরে হচ্ছে এই আরেকটা হচ্ছে যে অবৈধ বাধার শাস্তি দণ্ডবিধি 341, আর অবৈধ অবরোধের শাস্তি 342, 43, 44, 45 ধারায় বর্ণনা করছে। ঠিক আছে কিনা? আচ্ছা, এরকম পার্থক্য যখন আপনি অবৈধ বাধা মীমাংসাযোগ্য কিন্তু অবৈধ অবরোধ মীমাংসাযোগ্য না, এই তো কতগুলো পার্থক্য হয়ে গেল। অবৈধ বাধা মীমাংসাযোগ্য, অবৈধ অবরোধ মীমাংসাযোগ্য না। ক্লিয়ার? তাহলে প্রশ্ন উত্তর পাইছেন? কি যেন কমেন্ট করছিল। ধন্যবাদ তাই কমেন্ট করার জন্য, আমরা উত্তরটা বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আর একজন প্রশ্ন করছে যে, আর একজন কি জন্য প্রশ্ন করলো, আর একজন প্রশ্ন করছে স্যার দণ্ডবিধির 354 এবং নারী শিশু 10 ধারার পার্থক্যটা একটু বলেন। বন্ধুরা, দণ্ডবিধির 354 ধারা হচ্ছে নারীর শ্লীলতাহানি নষ্ট করার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। আর নারী শিশু 10 ধারাটা হচ্ছে কোন নারীকে যৌন নির্যাতন করার শাস্তি, নারী শিশুর 10 ধারা। ঠিক আছে কিনা? নারীর শ্লীলতাহানির শাস্তি হচ্ছে 354 ধারায় 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর এই আইনের এই আইনের হচ্ছে আপনার 10 ধারার শাস্তি সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। শ্লীলতাহানির ক্ষেত্রে নারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়, কিন্তু যৌন নির্যাতনের ক্ষেত্রে আক্রমণ করা হয় না। শ্লীলতাহানির ক্ষেত্রে নারীর কোনো অঙ্গ স্পর্শ না করাও হতে পারে, কিন্তু যৌন নির্যাতনের ক্ষেত্রে নারীর কি কোনো শরীর বা অঙ্গ স্পর্শ করা হয়ে থাকে। হ্যাঁ, আর কি, এই 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 পার্থক্য, এই 5-6টা পার্থক্য হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ পারবেন। একজন কমেন্ট করছে কি আমি 106 নম্বর সিরিয়ালে ক্লাসে আছেন, যাক আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন, শুভকামনা আপনার জন্য। আমাদের তো আলহামদুলিল্লাহ কত স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে দেখছেন, তাই না? পাশাপাশি আমিও দোয়া চাই এবছর আমিও যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি সবাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ বলছে যে তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে ভয় করো, যদি তুমি আমাকে ভয় করো তাহলে আমি তোমার সব কাজকে সহজ করে দেব। ঠিক আছে কিনা? এবং আল্লাহকে ভয় করলে এবং এই রিজিকের ব্যবস্থা আল্লাহ বাকি করে দেবে। আল্লাহ রাসূল বলছে যে তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে পাখিকে যেভাবে রিজিক দেয় প্রতিটা মানুষকে আল্লাহ সেইভাবেই রিজিক দিবে। পাখি যেমন ভোরবেলা না খেয়ে কোথায় রিজিক আছে সে জানে না, সন্ধ্যার সময় যেমন ভরা পেটে চলে আসে, আল্লাহ পাক মানুষকে ওইভাবেই দেবে। ঠিক আছে কিনা? নরমাল একটা উদাহরণ দেই। তুমি মনে করো একটা গরু পালো, গরুর মনে করো খাবার নাই। তা গরুর খাবার নাই, এটা কি গরুর টেনশন না গরুর মালিকের টেনশন? হ্যাঁ, মালিকের টেনশন না যে আমার গরুর খাবার নাই, গরুর খাবার দিতে হবে? সহজ কথা বোঝে না। কার টেনশন? গরুটা যদি না খাই থাকে টেনশনটা কার? মালিকের টেনশন। সুতরাং আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ প্রতিটা বিষয় আপনাকে সহজ করে দেবে। ঠিক আছে ইনশাল্লাহ? এক দুই ভিডিও কোনো বেশি না, রিজিকে যেটা আছে সেটাই মানতে হবে ইনশাল্লাহ। র্যাঙ্কটা যেন হয় এমন একটা সিরিয়াল আল্লাহর কাছে চাই ইনশাল্লাহ, তাই না? তো আশা করি আপনারা বুঝছেন এইগুলোই এখান থেকে, এছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, আর এখন আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের এই মনুষ্যহরণ এবং অপহরণের ক্ষেত্রে। আহ, মনুষ্যহরণ এবং অপহরণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা পড়ব। এবং আমার কেন যেন মনে হচ্ছে এই পার্থক্যটা গত বছর খুব জোর দিয়ে বলছিলাম, আসে নাই, কিন্তু এবার কনস্টেবলরা হয়তো পাবে, নাহলে আমরা এটা পাবো যে মনুষ্যহরণ এবং অপহরণের পার্থক্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা যদি কারো জানা না থেকে থাকে, 100% আপনি কি করবেন, 100% আপনি বাংলাদেশে অনেক গাইড আছে, সেই গাইড থেকে এই প্রশ্নের পার্থক্যটা আপনি মুখস্থ করে ফেলবেন, এবং পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটা আমাদের অবশ্যই আসবে। এটা 100% মনে রাখবেন। 100% এই প্রশ্নটা পদোন্নতি পরীক্ষায় আমাদের আসবে যে মনুষ্যহরণ এবং অপহরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা শিওর আসবে, এটা আপনাকে মুখস্থ করতে আছে। ওটা আমরা পরে আমরা ক্লাসে শিখেছি, আগে কোন ধারায় কি বলছে সেটা আগে আমরা একটু জানি বা জানার চেষ্টা করি। ঠিক আছে। মনুষ্যহরণ, মনুষ্যহরণের ইংরেজি হচ্ছে আপনার এই কি বলতেছে, কিডন্যাপিং নাকি? আর অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে আপনার অপহরণ। হ্যাঁ, মনুষ্যহরণ হচ্ছে আপনার কিডন্যাপিং, অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে লোকেন আপনার অপহরণ। মন থাকবে, মনুষ্যহরণ এবং অপহরণ। মনুষ্যহরণ দণ্ডবিধির 359 এবং 60, হ্যাঁ, 61। আর অপহরণ হচ্ছে দণ্ডবিধির 362 ধারা। এটা আমরা পরে পড়তেছি, আগে পড়তে দ্বারাই কি বলছে দেখি আমরা।
মনুষ্যহরণ দণ্ডবিধির 359। এমসিকিউ আসতে পারে, মনুষ্যহরণ দণ্ডবিধির কত ধারা? 359 ধারা। মনুষ্যহরণের ইংরেজি কি? কিডন্যাপিং। কিডন্যাপ শব্দের অর্থ হচ্ছে মনুষ্যহরণ করা। আর মনুষ্যহরণ সাধারণত দণ্ডবিধি আইনে কত প্রকার? এমসিকিউ আসতে পারে। মনুষ্যহরণ সাধারণত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাংলাদেশ হতে মনুষ্যহরণ, আর একটা হচ্ছে আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। ঠিক আছে কিনা? তাহলে এমসিকিউ আসতে মনুষ্যহরণ কত প্রকার? মনুষ্যহরণ দুই প্রকার, একটা হচ্ছে বাংলাদেশ হতে মনুষ্যহরণ, আর একটা হচ্ছে আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। এখানে আর আরেকটা এমসিকিউ আসতে পারে, আমি আপনাদের জন্য আগে লিখে রাখছি, যে সাধারণভাবে ছেলে ধারাকে মনুষ্যহরণ বলা হয়। এমসিকিউ আসতে পারে, সাধারণভাবে ছেলে ধারাকে কি বলা হয়? মনুষ্যহরণ বলা হয়। আমি আবার বলি, সাধারণভাবে ছেলে ধারাকে কি বলা হয়? মনুষ্যহরণ বলা হয়। বৃদ্ধ মানুষকে হরণ করা যায় এবং তাহারও এই ধারার বর্ণনা আসে। এমসিকিউ আসতে পারে, নিচের কোন মানুষকে হরণ করা যায়? বৃদ্ধ মানুষকে হরণ করা যায়? কোন শিশুকে হরণ করা যায়? ক, খ, কোনটি না। সঠিক অ্যান্সার হচ্ছে ক ও খ। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক, ক ও খ। কথা ক্লিয়ার? অর্থাৎ এখানে এমসিকিউ আসতে পারে, মনুষ্যহরণের ইংরেজি কি? কিডন্যাপিং। মনুষ্যহরণ কত ধারা? 359 ধারা। মনুষ্যহরণ বাংলা কত প্রকার? দুই প্রকার। কি কি? বাংলাদেশ হতে মনুষ্যহরণ, আর একটা আছে আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। সাধারণত বাংলাদেশের ছেলে ধারাকে কি বলা হয়? মনুষ্যহরণ বলা হয়। বৃদ্ধ লোককে কি করা যায়? মনুষ্যহরণ করা যায়। আর কাকে করা যায়? কোনো শিশু বা অবুঝ ব্যক্তিকে মনুষ্যহরণ করা যায়। এই এমসিকিউ গুলো এখান থেকে আসবে। এই কিছু লোক মোড়ামুড়ি করতেছেন কে ভাই? মোড়ামুড়ি করেন না, কষ্ট করে লাগিয়ে লাগিয়ে থাকেন, শোনেন, ভালো লাগবে। আচ্ছা, 360 ধারায় বলতেছে বাংলাদেশ হতে মনুষ্যহরণ, অর্থাৎ বাংলাদেশ হতে মনুষ্যহরণটা কাকে বলে? অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি দানের আইনত প্রদত্ত সম্মতি ব্যতি রেখে, অর্থাৎ বলতেছে মানে যদি কোনো ব্যক্তি মানে সম্মতি ব্যতি রেখে, অর্থাৎ ওই ব্যক্তির অথবা তার অন্য কোনো আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে বাংলাদেশের সীমার বাইরে বহন করে নিয়ে যায়, তখন উক্ত ব্যক্তি বাংলাদেশ হতে মনুষ্যহরণ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। কি বলতেছে? যে আহ, মানে সম্মতি ব্যতি রেখে বাংলাদেশের বাইরে কি করে নিয়ে যায়? আপনার এই বহন করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি মনুষ্যহরণ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে বাংলাদেশ হতে মনুষ্যহরণ দণ্ডবিধির 361 ধারা। আবার বলি, বাংলাদেশ হতে মনুষ্যহরণ দণ্ডবিধির কত ধারা? 361 ধারা। বাংলাদেশ হতে মনুষ্যহরণের ক্ষেত্রে কার সম্মতি ব্যতি রেখে নেওয়া হয়? ওই ব্যক্তির সম্মতি বা ওই ব্যক্তির মানে কোনো অভিভাবকের সম্মতি ব্যতি রেখে এক স্থান থেকে অন্য স্থানে বেসিক্যালি নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে 360 ধারা। এগুলো ওরকম স্পেসিফিক প্রশ্ন আসবে না, জাস্ট এমসিকিউর জন্য একটু মনে রাখবেন, শেষ, কথা বলেন না। আচ্ছা, তাহলে এটা আছে 360। 361 ধারায় কি বলছে বন্ধুরা? 361 ধারায় বলতেছে আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ, অর্থাৎ আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণের ক্ষেত্রে কিছু বয়স নির্ধারণ করছে। 100% এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো পুরুষের ক্ষেত্রে, এমসিকিউ কিসের ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে, কত বছরের কম হলে? 16 বছরের কম হলে, এবং নারীর ক্ষেত্রে সরি, পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম হলে, এবং নারীর ক্ষেত্রে বলতেছে 16 বছরের কম হলে কোনো নাবালক বা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তির আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে
তাদের সম্মতি ব্যতি রেখে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে সে আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যরণ করছে বলেই গণ্য হবে। বন্ধুরা, এখানে খুবই গুরুত্বের সাথে আমরা দুটো জিনিস শিখবো যে মানে অভিভাবকের নিকট হতে আপনি যখন মনুষ্যরণটা করবেন, তখন পুরুষের ক্ষেত্রে হচ্ছে আপনার 14 বছরের কম, এবং নারীর ক্ষেত্রে বলতেছে 16 বছরের কম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আহ, আহ, এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নারীর ক্ষেত্রে 16 বছরের কম, আর পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম। এটা এমসিকিউর জন্য গুরুত্ব। প্রশ্ন আসতে পারে যে মনুষ্যরণের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে কত বছরের কম হলে সেটা মনুষ্যরণ? নারীর ক্ষেত্রে 16 বছরের কম। আর পুরুষের ক্ষেত্রে কত বছরের কম হলে সেটা মনুষ্যরণ অভিভাবকের অনুমতি ব্যতীত? সেক্ষেত্রে বলতেছে 14 বছরের কম হলে সেটা মনুষ্যরণ। আচ্ছা, আমরা এখানে এখানে একটা জিনিস একটু জানার চেষ্টা করব বন্ধুরা, যে এই যে যে বয়স, এই বয়স নির্ধারণের ক্ষেত্রে দণ্ডবিধি আইনে দণ্ডবিধি আইনে বেসিক্যালি কি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটা ব্যক্তির বয়স নির্ধারণ কিভাবে করা যায়। বয়স নির্ধারণ করার কিন্তু বিভিন্ন ওয়ে বা বিভিন্ন পদ্ধতি কিন্তু রয়েছে। যেমন আপনি অজিফিকেশন অর্থাৎ হাড় পরীক্ষার মাধ্যমে কিন্তু বয়স নির্ধারণ করা যায়। তারপরে হচ্ছে মেয়েদের স্তনের মানে বৃদ্ধি বা স্তনের এটার উপর আপনি বয়স নির্ধারণ করতে পারেন। তারপর হচ্ছে আপনার বলতেছে দাঁত, এই দাঁত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি বয়স নির্ধারণ করতে পারেন। রেডিওলজিস্টের মাধ্যমে যখন আপনি হাড় পরীক্ষা করবেন, তখন কিন্তু তার আপনি কি এই বয়সটা বেসিক্যালি আপনি পরীক্ষা আপনি করতে পারবেন। এগুলো আসবে না, জাস্ট ভাষ্যতে বলছে তাই আপনাদের একটু বললাম, এগুলো আসার মতো এগুলো কিছু না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে মনুষ্যরণের ইংরেজি হচ্ছে আপনার কিডন্যাপিং। মনুষ্যরণ 359 দ্বারা। মনুষ্যরণ হচ্ছে দুই প্রকার: বাংলাদেশেতে মনুষ্যরণ, আইনের অভিভাবকের নিকট থেকে মনুষ্যরণ। হ্যাঁ, অভিভাবকের অনুমতি ব্যতীত বাংলাদেশের বাইরে যখন নিয়ে যাওয়া হবে তখন বাংলাদেশেতে মনুষ্যরণ। আর আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যরণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এমসিকিউ কত বছরের কম, 14 বছরের কম। আর নারীর ক্ষেত্রে 16 বছরের কম যখন হবে, তখন সেটা মনুষ্যরণ করা হয়েছে বলেই গণ্য হবে। একটা জিনিস আমরা এখানে সরাসরি মনে রাখবো, এই যে যে মনুষ্যরণের ক্ষেত্রে সম্মতি, এই সম্মতিটা প্রাসঙ্গিক বিষয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ সম্মতি আছে কি নাই, এটাই হচ্ছে মূল উপাদান। এমসিকিউ, যে মনুষ্যরণের মূল উপাদান নিচের কোনটি? সম্মতিটা হচ্ছে মূল উপাদান হিসেবে বিবেচিত। ক্লিয়ার? এ যা পড়াচ্ছি না এগুলো কিচ্ছু আসবে না। একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মনুষ্যরণ অপহরণের পার্থক্য লেখো। এটা আমরা পড়াবো, বাট কোন ধারায় কি আছে এটা জানার পরে তারপর ওটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের 362 ধারা। এই 362 ধারায় আপনাকে অপহরণের সংজ্ঞা দিছে। অপহরণের ইংরেজি হচ্ছে আপনার অ্যাবডাকশন। ঠিক আছে কিনা? অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে অপহরণ। ABDUCATION। ABDUCATION। এই অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে আপনার বলতেছে যে অপহরণ। আতিক ভাই কেমন আছেন? 999 ভালো আছেন? হাতুস করেন। ফোন দিন, ক্লাস শেষে ফোন দিন। আচ্ছা, তাহলে অ্যাবডাকশন, ABDUCATION, অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে অপহরণ। অপহরণ কত ধারা? 362 ধারা। আমরা সংজ্ঞাটা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবো, এই সংজ্ঞা কিন্তু টিকায় আসে। তারপর হচ্ছে আপনার এই রিটার্নে বড় প্রশ্নের ক্ষেত্রে ল্যাজ লাগানো দিতে পারে, এজন্য সংজ্ঞা আপনাকে মুখস্থ করতে হবে। সংজ্ঞা তো ভাই কোনো টিচার আপনাকে মুখস্থ করায় দেবে না। অ্যাবডাকশনের সংজ্ঞা আমরা কিভাবে লিখবো? বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হ্যাঁ জোরপূর্বক কোনো স্থানে যেতে বাধ্য করে বা প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে, তখন উক্ত ব্যক্তি অপহরণ করছে বলেই গণ্য হবে। সহজ অ্যান্সার আমরা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, সে নারী হতে পারে বা পুরুষ হতে পারে, জোরপূর্বক বা প্রতারণাপূর্বক বা প্রলুব্ধপূর্বক এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপহরণ করছে বলেই গণ্য হবে। আমি আবার বলি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক বা প্রতারণাপূর্বক বা প্রলুব্ধকরণ করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপহরণ করছে বলেই গণ্য হবে। আর এই অপহরণের ক্ষেত্রে হ্যাঁ সম্মতি, এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয় হিসেবে গণ্য হবে না। অপহরণের ক্ষেত্রে কিন্তু প্রলুব্ধকরণ করা হয় বা হচ্ছে উদ্বুদ্ধ করা হয়। হ্যাঁ, কিন্তু মনুষ্যহরণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রলুব্ধ করা হয় না। অপহরণ দেশের মধ্য বা দেশের বাহিরে হতে পারে, ঠিক আছে কিনা?
অপহরণ দেশের মধ্য বা দেশের বাইরে আপনার হতে পারে, কিন্তু মনুষ্যহরণ শুধুমাত্র দেশের এই কি এই ভিতরেই সাধারণত আপনার হয়ে থাকে। এটা আমরা একটু ভেবে জানার চেষ্টা করব। আমরা এই সহজেই সরি, মনুষ্যহরণ শুধুমাত্র বাংলাদেশের বাহিরেই সাধারণত হয়ে থাকে। আমরা একটু পার্থক্যটা একটু ভালো করে জানার চেষ্টা করি। মনে করেন রিটেনে পরীক্ষায় প্রশ্ন আসছে যে মনুষ্যহরণ এবং অপহরণের পার্থক্য নিরূপণ করো, তখন আপনি এইভাবে লিখবেন যে মনুষ্যহরণ এবং অপহরণের পার্থক্য নিম্নে লেখা হলো। ঠিক আছে কিনা? আচ্ছা, এরকম প্রশ্ন আসলে আমরা লিখবো যে মনুষ্যহরণ, মনুষ্যহরণকে লেখে লিখবো যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত অথবা তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতীত, পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম, নারীর ক্ষেত্রে 16 বছরের কম, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, সাধারণত তাকে মনুষ্যহরণ হিসেবেই গণ্য হবে। আর অপহরণের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা লিখে দেব, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আপনার প্রতারণা করে বা প্রবঞ্চনা করে বা জোরপূর্বক বা প্রলুব্ধ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন সে অপহরণ করছে বলেই গণ্য হবে। আর মনুষ্যহরণের ইংরেজি কিডন্যাপিং, অপহরণের ইংরেজি হচ্ছে আপনার অ্যাবডাকশন। মনুষ্যহরণ বাংলাদেশের বাহিরে সংগঠিত হয়ে থাকে, আর অপহরণ বাংলাদেশের ভিতরে বাহিরে আপনার হতে পারে। আর মনুষ্যহরণের ক্ষেত্রে ছেলের বয়স 14 বছরের কম হতে হয়, অপহরণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স নাই। মনুষ্যহরণের ক্ষেত্রে মেয়ের বয়স 16 বছরের কম হতে হয়, আর অপহরণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স নাই। এরপরে আমরা লিখতে পারি যে মনুষ্যহরণ এর ক্ষেত্রে সম্মতি প্রাসঙ্গিক বিষয়, আর অপহরণের ক্ষেত্রে সম্মতি প্রাসঙ্গিক বিষয় না। মনুষ্যহরণের ক্ষেত্রে কোনো প্ররোচনা, প্রলুব্ধি বা প্রতারণা বা জোর জবরদস্তি করা হয় না, কিন্তু অপহরণের ক্ষেত্রে জোর জবরদস্তি প্রলুব্ধ সাধারণত করা হয়ে থাকে। মনুষ্যহরণের সংজ্ঞা দণ্ডবিধির 359, 60, 61 ধারা, আর এটার সংজ্ঞা 362 ধারা। মনুষ্যহরণের শাস্তি 363, আর অপহরণের শাস্তি 364, 64 ক, 365। কয়টা পার্থক্য কলাম? এটা পৃথিবীর সব গাইডেই আছে। দয়া করে আল্লাহর রাস্তে নিজে নিজে এটা মুখস্থ করে ফেলবেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে দণ্ডবিধির এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে। যদি সম্ভব হয় আজকে রাতে এই প্রশ্নটা নিজে নিজে লিখবেন, লিখে ডাইরেক্ট আপনি ঘুমাবেন। আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলি যে ভাই, পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন আসবে না, ওখানে কিন্তু ভাইবা হবে না, রে যে এই ধারায় কি আছে কও কলি পাস। ঠিক আছে? সুতরাং আপনাকে একাধিক প্রশ্ন জানতে হবে। আমি কি আবার বলবো প্রশ্নটা? আমি কি আবার বলবো? আচ্ছা, আবার বলি সবার সুবিধার্থে আবার বলি। যদি প্রশ্ন আসে মনুষ্যহরণ এবং অপহরণের পার্থক্য লেখো, আপনি লিখবেন মনুষ্যহরণ এবং অপহরণের পার্থক্য নিম্নে লেখা হলো। এরপরে লিখবেন মনুষ্যহরণ। মনুষ্যহরণের ক্ষেত্রে আপনি লিখবেন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বাংলাদেশের সীমার বাহিরে বহন করে নিয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশের সীমার বাহিরে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় বহন করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে সে মনুষ্যহরণ করছে বলেই গণ্য হবে। আর অপহরণটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্রতারণাপূর্বক বা জোর জবরদস্তি পূর্বক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটা হচ্ছে অপহরণ করছে বলেই গণ্য হবে। ঠিক আছে কিনা? আর মনুষ্যহরণ সাধারণত বাংলাদেশের ভিতরে বা বাহিরে হতে পারে, অপহরণ সাধারণত বাংলাদেশের ভিতরেই সংগঠিত হয়ে থাকে। আর মনুষ্যহরণের ইংরেজি কিডন্যাপিং, অপহরণের ইংরেজি হচ্ছে আপনার অ্যাবডাকশন। মনুষ্যহরণ দণ্ডবিধির 359, 60, 61 ধারায় বর্ণনা করছে, অপহরণের সংজ্ঞা দণ্ডবিধির 362 ধারায় বর্ণনা করছে। মনুষ্যহরণের শাস্তি দণ্ডবিধি আইনের 363 ধারায় আপনাকে বর্ণনা করছে, আর অপহরণের শাস্তি 364, 64 কয়ে আপনাকে বর্ণনা করছে। মনুষ্যহরণের ক্ষেত্রে ছেলের বয়স 14 বছরের কম হতে হয়, অপহরণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স নাই। মনুষ্যহরণের ক্ষেত্রে মেয়ের বয়স 16 বছরের কম হতে হয়, অপহরণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স নাই। মনুষ্যহরণের ক্ষেত্রে সম্মতি একটি প্রাসঙ্গিক বিষয়, আর অপহরণের ক্ষেত্রে সম্মতি কোনো প্রাসঙ্গিক বিষয় না।
মনুষ্যহরণের শাস্তি 300 কত 63, অপহরণের শাস্তি 364, 64 ক 365। কয়টা পার্থক্য করলাম? এই পারবেন? এই যে মেহেদি হাসান, ইসমাইল, রিপন, দুরন্ত জুয়েল, পারবেন সবাই? হ্যাঁ, পারবেন ভাই? বারবার কেটে যাচ্ছে, কেটে যাবে কেন? কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100% এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এর বাইরে আর কোনো কিছু নাই। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব দণ্ডবিধির 364 ধারায়। খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ করার শাস্তি কি বলতিছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আপনার খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ করে বা অপহরণ করে, মানে খুন করার উদ্দেশ্যে বাড়ির থেকে ডাকিয়ে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে নিয়ে গেছে, বা প্রলুব্ধকরণ করে নিয়ে গেছে, বা বলছে যে আমরা চল ঘুরতে যাই, ঠিক আছে কিনা, এই খুন করার উদ্দেশ্যে আপনি যদি মনুষ্যহরণ করেন বা অপহরণ করেন, আপনার শাস্তি দণ্ডবিধির 364 ধারায়। এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু মনে রাখবেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে দণ্ডবিধির 302 ধারা এবং 364 ধারায় একসাথে দণ্ড দেওয়া যায় কি না। তাহলে সঠিক অ্যান্সার আসছে দণ্ডবিধির 302 ধারা এবং 364 ধারায় একসাথে দণ্ড দেওয়া যায়। এমসিকিউ কি? নয়াকারে না, অর্থাৎ দুটোর শাস্তি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে দিতে হবে। যেমন উদাহরণ দেশে একটু খেয়াল করে দেখেন, বলতিছে যে ক এইরূপ অভিপ্রায়ে বা এইরূপ সম্ভাবনা রয়েছে জানিয়া বাংলাদেশ হইতে জকে অপহরণ করে, যে জকে প্রতিমা উৎসর্গ করা যাইতে পারে, ক এই ধারায় অপরাধ করছে বলেই গণ্য হবে। এর আগে অনেকবার আপনারা শুনছেন না যে ওই যে ইসে, আরে ওই যে ব্রিজে মাথা লাগে, ব্রিজ পদ্মা সেতুতে মাথা লাগবে, মানুষের মাথা দেয়া লাগবে, এরকম ঘটনা শুনছেন না? এগুলো বানোয়াট, যাও আর কি। অর্থাৎ কোন প্রতিমা বিসর্জনে আপনি এই যে যে মাথা দিতে হবে, উৎসর্গ করতে হবে, এই উদ্দেশ্যে অপহরণ করে তাকে মারি ফেলছেন, তাহলে আপনি 364 কতে আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। 2 নম্বর উদাহরণটা দেখেন, এখানে যে বলতেছে যে আপনার ক জকে খুন করিবার উদ্দেশ্যে খকে তার ঘর হতে বলপূর্বক ছিনাই নেওয়া প্রলুব্ধ করে নিয়ে যায়, ক এই ধারায় অপরাধ করছে বলে গণ্য হবে। দেখেন, খুন করার উদ্দেশ্যে প্রলুব্ধকরণ করে নিয়ে গেছে, দ্যাট মিন্স তাকে হচ্ছে অপহরণ করে নিয়ে গেছে। এমসিকিউ কিসের জন্য নিয়েছে? খুন করার উদ্দেশ্যে নেই, তাহলে সে 364 ধারা। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি খুনের কথা লেখা আছে, এটা দেখেই বেশিরভাগ লোক 302 দিয়ে অ্যান্সার করে দিয়ে আসবে না। 302 দিয়ে অ্যান্সার করলে হবে না, যেহেতু খুন করার উদ্দেশ্যে বলপূর্বক তাকে ঘর থেকে ছিনিয়ে নিয়ে গেছে বা বলপূর্বক বের করে নিয়ে গেছে, তাহলে সে 364 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, সে আশা করি এরকম প্রস্তুতি আসে আপনারা ইনশাল্লাহ পারবেন এগুলো, আর তেমন কোনো কিছু না। আচ্ছা, 364 চলে গেল, এরপরে আছে 364 ক। 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে অপহরণ বা হরণ করার শাস্তি। শাস্তি কত বছর? শাস্তি মুখস্থ করার দরকার নাই তোমার ভাই, দণ্ডবিধি আইনে সবই শাস্তির দ্বারা, এত মুখস্থ করে পারা যাবে? 10টা 15টা শাস্তি মুখস্থ করতে হবে, সেটা আমরা বলে দেবো। যেমন দণ্ডবিধির 309-এর শাস্তি মুখস্থ করতে হবে, 354-র শাস্তি মুখস্থ করতে হবে, 148 144 শেষের শাস্তি মুখস্থ করতে হবে, ঠিক আছে? এত বেশি পড়া যাবে না, কম পড়বো ইনশাল্লাহ ভালো হবে। আর বেশি প্রশ্ন করা যাবে না। এই কোরআনের একটা আয়াত জানেন না? কি বলছে? তোমাদের পূর্বের অনেক জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আগেরকার দিনে যখন কোরআন নাজিল হয়, তখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি প্রশ্ন করতো, জানেন এটা? আবার যেন এটা ভাবেন না যে আপনাদের প্রশ্ন করতে আমি নিষেধ করতেছি, ঠিক না? তখন কি, তখন এটা বলা হয়েছে যে তোমাদের পূর্বে আরো অনেক জাতি বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আচ্ছা, কথা বলেন না। 364-র ক, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে কিনা? এখানে বলছে 10 বছরের কোনো কম বয়স্ক ব্যক্তিকে অপহরণ বা অনুসরণ করার শাস্তি। এমসিকিউ, কত বছরের কম বয়স্ক? এমসিকিউ 10 বছরের। 10 বছরের সূরা বাকারা, গরুর ঘটনা, তাই না? আচ্ছা, 10 বছরের কম, এমসিকিউ কত বছরের কম বয়স্ক? 10 বছরের কম বয়স্ক। হ্যাঁ, কিসে করার জন্য বলতেছে যে আপনার এই আহ 10 বছরের কম বয়সে কোনো ব্যক্তি খুন করা যাইতে পারে বা গুরুতর আঘাত দান বা দাসত্ব বা কোনো ব্যক্তিকে লালসার বশে আনা যাইতে পারে। লালসা তো বোঝেন, বা অবৈধ কাম লালসা যেটা, হ্যাঁ,
এই কাজের জন্য যখন আপনি কোনো ব্যক্তিকে মনুষ্যরণ বা অপহরণ করেন, দ্যাট মিনস আপনি এমসিকিউ কত বছরের কম বয়স্ক, 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে কি করতেছেন, আপনি অপহরণ বা মনুষ্যরণ করতেছেন, তাকে গুরুতর আঘাতের জন্য, দাসত্ব করার জন্য, অবৈধ কাম লালসা করার জন্য, অথবা তাকে খুন করার জন্য। 364 কতে আপনি এখানে অভিযুক্ত হবেন। এখানে এগুলো আসবে না, দরকার নাই। আচ্ছা, 300 এই যে 66 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোন নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য অপহরণ বা হরণ করা, উপলব্ধ করা। হ্যাঁ, এই যে আমাদের দেশে, আমাদের থানায় কিন্তু প্রায় এরকম ঘটনা ঘটে। একজনের বিবাহিত বউ চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি বিবাহিত নারীকে প্রলুব্ধ করে বিয়ে করতে বাধ্য করেন, দণ্ডবিধির কয় ধারায় অপরাধ বলেন তো? জানেন তো কয় ধারা এখন দিয়ে? এই যে বলে দিচ্ছে একদম 498। থ্যাংক ইউ, 498। যদি বিবাহিত নারী হয় 498। আর যদি আনম্যারিড মায়েরে আপনি অপহরণ করে নিয়ে যান, দেখবেন যে অপহরণের মামলা হলে এই যে এই ধারাটা কিন্তু থাকে। 366 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। অর্থাৎ এই যে আমাদের যে মনে করেন পরকিয়া করে একজনের বউরে নিয়ে ভাগিয়ে নিয়ে গেছেন, 498-তে আপনি অভিযুক্ত। আর যদি ওই মেয়েটা আনম্যারিড হয়, তাহলে যদি অপহরণ আপনি করছেন, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি এই 366 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। এগুলো আসবে না, এগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন, শেষ, দরকার নেই। আচ্ছা, আমরা এখন আর একটা ধারা দেখবো, এই ধারাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 369 ধারা। এটা আমরা একটু ভালো করে দেখবো যে দেহবরণ চুরির অভিপ্রায় করার জন্য 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে অপহরণ বা হরণ করার শাস্তি। দেহবরণ চুরি অর্থাৎ কোনো শিশুর শরীরে, তার দেহে কোনো অস্থাবর সম্পত্তি আছে, সেটা চুরি করার জন্য, হ্যাঁ, কোনো শিশুকে আপনি অপহরণ বা মনুষ্যহরণ আপনি করছেন বা হরণ করছেন, সেই ক্ষেত্রে আপনি দণ্ডবিধি 369 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। এমসিকিউ, কত বছরে কম বয়স্ক? 10 বছরের কম বয়স্ক। কি উদ্দেশ্যে? দেহবরণ চুরির উদ্দেশ্যে। হ্যাঁ, কি করতেছেন? মনুষ্যহরণ করতেছেন বা অপহরণ করতেছেন, ঠিক আছে কিনা? আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে অপহরণের আলাদা কোনো নাম নাই, কিন্তু মনুষ্যহরণের আর একটা নাম আছে হরণ। তাহলে পরীক্ষা আসতে পারে অপহরণ এবং হরণের মধ্যে পার্থক্য লেখো। আমার কথা কি বুঝতে পারতেছো ভাই তোমরা নাকি? মনুষ্য মনুষ্যহরণের আর একটা নাম আছে হরণ করা, ক্লিয়ার? বাট অপহরণের আলাদা কিন্তু কোনো নাম নাই, ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসে অপহরণ এবং হরণের মধ্যে পার্থক্য, এই যারা খালি গায়ে ক্লাস, অনেকে কমেন্ট করে খালি গায়ে ক্লাস ক্লাস করতেছো তোমরা, ভাই গেঞ্জি টেঞ্জি পড়ো একটু। খালি যে ক্লাস করা তো ঠিক না, এটা ভিডিও হচ্ছে, রেকর্ড না এটা। কেমন দিন আল্লাহ কি কইছে, সবার মুখ বন্ধ থাকবে, কে কি করছেন সব ভিডিওতে দেখাই দেবো যে আপনি এই কাম করছেন হাসরের মাঠে। তাহলে কে কোন অবস্থায় আছেন সব তো দেখা যাচ্ছে, তাহলে খালি গায়ে ক্লাস করা ঠিক না। সবাই তো ম্যাসুইট। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এইখান থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আপনার আসতে পারে যে আর্জেন্টিনা দিয়েন, ঠিক আছে, এই যে কুরিয়ারে পাঠাই দেবেন, শ্রীপুর থানা, কি বলে ওটা, এমসিকিউ। তাহলে দেহবরণ চুরির উদ্দেশ্যে আপনি 10 বছরের কম বয়স্ক শিশুকে আপনি বলতেছে যে অপহরণ করতেছেন। এমসিকিউ কি? দেহবরণ কত বছরের কম বয়স্ক? 10 বছরের কম বয়স্ক। কি উদ্দেশ্যে? চুরির উদ্দেশ্যে। কত ধারা? 369 ধারা। এমসিকিউ এতটুকু করলে হবে। আচ্ছা, হরণ এবং মনুষ্যরণ, হ্যাঁ থ্যাংক ইউ, হরণ এবং মনুষ্যরণ হচ্ছে এক, ঠিক আছে কিনা? কিন্তু এই অপহরণ, অপহরণ এবং এই কি বলে এটা, মনুষ্যহরণ, এই দুটো কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে কিনা? অপহরণ এবং হচ্ছে হরণ, এই দুটো কিন্তু আপনার আলাদা বিষয়, ক্লিয়ার? এটা অপহরণ এবং লোক, লোক অপহরণ, এই দুটো কিন্তু আবার একই বিষয়। হ্যাঁ, এই পার্থক্যগুলো একটু মনে রাখবেন। অপবাহন এবং হরণ, হ্যাঁ থ্যাংক ইউ, সাইবুল বলছে অপবাহন, অপবাহন মানেই কিন্তু অপহরণ, এবং হরণ হচ্ছে মনুষ্যহরণ। এই যে শাহিন মৈত্রী, বুঝতেছেন? অপবাহন শব্দের অর্থ হচ্ছে অপহরণ, আর হরণ মানে হচ্ছে মনুষ্যহরণ। এখন তুমি পরীক্ষায় পড়ে গেছো যে মনুষ্যহরণ এবং অপহরণ পড়ে গেছো, এখন প্রশ্ন আসলে বুঝতেছো না, তো সমস্যা। প্রশ্ন কমন পাইতে গেছে কিন্তু বুঝতে মানে তালগোল পাকায় ফেলাইছো, তো ঝামেলা। তাহলে অপবাহন মানে অপহরণ, আর মনুষ্যহরণ মানেই হচ্ছে হরণ, ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, আর পার্থক্য তো আমরা পড়লামই। আচ্ছা, অপহরণ, ব্যক্তি অপহরণ একই কথা, আর মনুষ্যহরণ, লোক অপহরণ এবং হরণ একই কথা, ঠিক আছে? আচ্ছা, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় করা, বেশ্যাবৃত্তি 372, এটা একটু সূচি মনে রাখবেন। বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করা হয় 372।
আর বেআইনি শ্রমে বাধ্য করলে 374 অপরাধ। বেআইনি শ্রম তো বোঝেন, অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো শ্রমে বাধ্য করে তখন সেটা আছে বেআইনি শ্রম। বেআইনি শ্রম করানো যাবে না, কোনো যুদ্ধবন্দীদেরকে বেআইনি শ্রমে বাধ্য করা যাবে না, আশ্রিত ব্যক্তিদেরকে কোনো বেআইনি শ্রমে বাধ্য করা যাবে না, এটা মনে রাখবেন। নিচের কাকে বেআইনি শ্রমে বাধ্য করা যাবে? আশ্রিত ব্যক্তি এবং যুদ্ধবন্দীদেরকে বেআইনি শ্রমে বাধ্য করা যাবে নয়াকারে না। আমি বোঝাতে পারতেছি আপনাদের কথা ভাই? আশ্রিত ব্যক্তি এবং বলতিছে যে যারা যুদ্ধবন্দী তাদেরকে এই শ্রমে, যেমন রোহিঙ্গা, এই যে রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রিত ব্যক্তি না ভাই? এই কথা কয় না। এই রোহিঙ্গাদের কি কোনো কাজ করতে দেয়? বাংলাদেশের কাজ করতে দেয় না, তারা খাচ্ছে আর ঘুমাচ্ছে আর বাচ্চা হচ্ছে নাকি? তাহলে এই যারা আশ্রিত ব্যক্তি এদেরকে বেআইনি শ্রমে বাধ্য করা যাবে না। এবং যারা যুদ্ধবন্দী, মনে করেন এই যে বাংলাদেশে 71 সালে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ হয়েছে কাদের সাথে? পশ্চিম পাকিস্তানদের সাথে। তারা ওই সময় কিছু যুদ্ধবন্দী বাঙালিরা তাদেরকে আটকাই ফেলছিল না? এই ধরনের ব্যক্তিকে আপনি কাজ করাতে পারবেন না। কোথায় লেখা আছে? দণ্ডবিধির 374 লেখা। যদি আপনি কাজ করান, দণ্ডবিধির 374 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা চলে যাব দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের অংশে চলে যাব। ধর্ষণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু ভালো করে জানবো। প্রশ্ন আসতে পারে ধর্ষণের উপাদান সমূহ লেখো, ধর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা ধর্ষণ কাকে বলে দণ্ডবিধি আইনের আলোকে ব্যাখ্যা করো, বা ধর্ষণের উপাদান সমূহের নামগুলো লেখো। এগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে। ধর্ষণের শর্ত হচ্ছে 5টি, ব্যাখ্যা একটি, ব্যতিক্রমও কিন্তু একটি। ঠিক আছে কিনা? এখান থেকে অনেক এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে, আমরা একটু ভালো করে শিখবো। হ্যাঁ, কথা না বলি। আচ্ছা, তাহলে ধর্ষণ এমসিকিউ আসতে পারে যে নারী নারী ধর্ষণ সম্পর্কিত দণ্ডবিধির 375 এবং 376 এই দুটো ধারায় আপনাকে আলোচনা করে। তাহলে এমসিকিউ আসতে পারে ধর্ষণের ইংরেজি কি বন্ধুরা? ধর্ষণের ইংরেজি হচ্ছে রেপ। রেপ শব্দের অর্থ হচ্ছে ধর্ষণ, RAPE, রেপ। এবং ধর্ষণের সংজ্ঞা নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় কিন্তু ধর্ষণের সংজ্ঞা আপনাকে বর্ণনা করছে। এমসিকিউ কয় ধারা? 9 ধারায়। কোন আইনের? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় আপনাকে বর্ণনা করছে। দণ্ডবিধি আইনের 375 ধারায় ধর্ষণের সংজ্ঞাটা বেসিক্যালি যেভাবে দেছে, এই 5টা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো নারী বা শিশুর সহিত নিম্নলিখিত 5টি ভাবে যৌন সঙ্গমন করে তখন উক্ত ব্যক্তি অপর নারী বা শিশুর সাথে ধর্ষণ করছে বলেই গণ্য হবে। ঠিক আছে কিনা? বলতেছে যদি কোনো ব্যক্তি ব্যতিক্রান্ত ক্ষেত্রে ব্যতিরেকে নিম্নোক্ত 5 প্রকার বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো নারীর সহিত যৌন সহবাস করে সেক্ষেত্রে সে নারী ধর্ষণ করছে বলেই গণ্য হবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো ধর্ষণ কাকে বলে, অথবা ধর্ষণ কাকে বলে না দিয়ে প্রশ্ন আসলো যে নারী ধর্ষণ কাকে বলে। ঠিক আছে কিনা? ধর্ষণ কাকে বলে বা নারী ধর্ষণ কাকে বলে একই কথা, সেটা হচ্ছে দণ্ডবিধির 375 ধারায়। উপাদান কয়টি? উপাদান হচ্ছে 5টি। 1 নম্বরে বলতেছে যে তার ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে, এবং ইচ্ছার বিরুদ্ধে মানে কি? তার ইচ্ছা নাই, আপনি তার সাথে আপনি এই কাম আপনি মনে করেন করছেন। 1 নম্বরে তার ইচ্ছার বিরুদ্ধে। 2 নম্বর হচ্ছে তার সম্মতি আপনার ব্যতিরেকে। ইচ্ছার বিরুদ্ধে 2 নম্বর হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে তো মনে করেন বসছেন, যে ইচ্ছা নাই মনে করেন করছেন আপনি, এটা ধর্ষণ হয়ে যাবে। আর সম্মতি ব্যতিরেকে, তো এটা ইচ্ছার বিরুদ্ধে এবং সম্মতি ব্যতিরেকে অনেকের কাছে মনে হয় একরকম মনে হচ্ছে, না একরকম না। সম্মতি ব্যতিরেকে মানে কি? আপনি একটা নারীকে আপনি রুমের ভিতরে আনিয়ে বাসায় এনে তারা ওষুধ খাওয়াইয়ে বা ঘুমের ট্যাবলেট খাইয়ে আপনি তার সাথে যৌন সঙ্গমন আপনি করছেন, এটাও কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ বলতে 1 নম্বর হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বর হচ্ছে সম্মতি ব্যতিরেকে, 3 নম্বর হচ্ছে তার ইচ্ছা বা তার সম্মতিক্রমে, ঠিক আছে, তার সম্মতিক্রমে যে ক্ষেত্রে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করে। 3টে পয়েন্ট কি বুঝতে পারছেন? 1 নম্বরে বলতেছে তার ইচ্ছার বিরুদ্ধে, এটা গেল সহজ এটা। 2 নম্বর হচ্ছে সম্মতি ব্যতি রেখে। সম্মতি ব্যতি রেখে মানে কিরকম? বাসায় এনে আপনি ঘুমের ট্যাবলেট খাই মনে করেন এই কাম করছেন, তাহলে এটা ধর্ষণ। 3 নম্বর হচ্ছে সম্মতিক্রমে, যে ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি তাকে মৃত্যু বা গুরুতর জখমের ভয় ভীতি দেখিয়ে আপনি সম্মতি আদায় করছেন। 4 নম্বরে বলতেছে তাহার সম্মতিক্রমে, যে ক্ষেত্রে পুরুষ লোকটি জানে সে তার স্ত্রী না
কিন্তু স্ত্রী লোকটি এই মর্মে সম্মতি দান করে যে সে তার স্বামী। ঠিক আছে কিনা? কথা কি বুঝছেন? এই যে বাংলাদেশে যেটা নর্মালি ঘটে, হ্যাঁ, এই যে প্রেম করে যে সেগুলো নর্মালি হয় এই 4 নম্বর পয়েন্টের মধ্যে পড়ে যায়। ছেলে ভাবতেছে যে ও তো করে তো আমি বিয়ে করবো না, আমি যা 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 আমি করি। আর মেয়ে তো মনে করেন মনে মনে সে তো ভাবতেছে যে না, পুলিশ চাকরি করে, যা হয় মেনে সম্মতি মনে করেন স্বামী হিসেবে তারা কবুল করে নিয়েছে। মনে করেন এটা আপনার দর্শন দর্শন হিসেবেই গণ্য হবে। ঠিক আছে কিনা? আর 5 নম্বরে বলতেছে তার সম্মতি সহকারে বা সম্মতি ক্রমে, যে ক্ষেত্রে ভিকটিমের বয়স 14 বছরের কম। অর্থাৎ 14 বছরের কম হলে, এমসিকিউ, কত বছরের কম হলে সম্মতি গ্রহণযোগ্য না? 14 বছরের কম হলে তার সম্মতি আছে কি নাই সেটা কিন্তু বেসিক্যালি আপনার গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে না। আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝে ফেলেছেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইভাবেই পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে ধর্ষণের উপাদান সমূহ লেখো, পারবেন না আসলে? আমি আবার বলি, 1 নম্বরে আছে তার নারীর ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বর হচ্ছে নারীর সম্মতি ব্যতি রেখে, 3 নম্বর হচ্ছে সম্মতি সহকারে, যে ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হয়, 4 নম্বর হচ্ছে সম্মতি সহকারে, যে ক্ষেত্রে পুরুষ লোকটি জানে সে তার স্বামী না, কিন্তু নারী লোকটি এই মর্মে সম্মতি দান করে যে সে তার স্বামী। আর 5 নম্বরে বলতেছে সম্মতি সহকারে বা সম্মতি ব্যতি রেখে, যে ক্ষেত্রে নারীর বয়স 14 বছরের কম। কথা কি বুঝছেন? এই 5টি ক্ষেত্রে সে নারী ধর্ষণ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। বন্ধুরা, তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে কিভাবে? ধর্ষণ দণ্ডবিধির কত ধারা? 375 ধারা। ধর্ষণ এই ইংরেজি কি? রেপ। ধর্ষণের উপাদান কয়টি? 3টি। নারী ধর্ষণ দণ্ডবিধির কয় ধারা? 375 ধারা। ধর্ষণের প্রথম উপাদান কোনটি? তা নারীর ইচ্ছার বিরুদ্ধে। ধর্ষণের দ্বিতীয় উপাদান কোনটি? নারীর সম্মতি ব্যতি রেখে। ঠিক আছে কিনা? আর ধর্ষণের ক্ষেত্রে মানে সম্মতি থাকুক বা না থাকুক, কত বছরের কম হলে সেটা ধর্ষণ? এমসিকিউ, 13 বছর, 14 বছর, 15 বছর। সঠিক অ্যান্সার হচ্ছে 14 বছরের কম হলে সেটা ধর্ষণ হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। আর ব্যাখ্যায় বলতেছে অনুপ্রবেশী নারী ধর্ষণের হিসেবে গণ্য হবে, এবং যৌন সহবাসের নিমিত্ত যথেষ্ট বিবেচিত। এটা কি বলছে এটা আপনার বুঝতে, এটা ব্যাখ্যা করার কিছু নাই, বুঝতে পারছেন আপনারা নাকি? সবাই ম্যাচিউর, এটা বলার দরকার নাই। আচ্ছা, এটা এতটুকুই মনে রাখবেন, এর বেশি আর কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, অনুপ্রবেশী এটা আছে ধর্ষণ হিসেবে গণ্য হবে। 376 ধারায় আপনার ধর্ষণের শাস্তি, যদিও দণ্ডবিধি আইন এই শাস্তিটা বেসিক্যালি বর্ণনা করছে, কিন্তু এখানে আপনাকে যেটা বলতেছে যে এই বর্তমানে ধর্ষণ সংশ্লিষ্ট যে মামলাগুলো হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2022 অনুযায়ী নর্মালি মামলাটা হয়ে থাকে। আচ্ছা, এখানে আরো কিছু এমসিকিউ আছে, যে পুরুষ কর্তৃক স্ত্রী কিন্তু ধর্ষণ হতে পারে, জানেন তো? স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয়, সেক্ষেত্রে ওই পুরুষ যদি তার স্ত্রীর সাথে যৌন সম্ভাষণ করে, সেই ক্ষেত্রে এটা ধর্ষণ হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এমসিকিউ, কত বছরের কম হলে? 13 বছরের কম হলে। কে? নিজের বিবাহিত স্ত্রী। আর পুরুষ যখন স্ত্রী, স্বামী যখন স্ত্রীকে ধর্ষণ করবে, তখন এই মামলা তদন্ত করবে কিডা? পুলিশের কোন পদের অফিসার বলেন তো? পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন অফিসার তদন্ত করবে। কয় ধারায় বলতিছে? এটা সম্ভবত তো বলতিছে ফৌজদারি কার্যবিধি আইনের 500, কত জানুন, 561, 561, হ্যাঁ, 561-তে আপনাকে এই এই কথাটা বলতেছে। এবং এখানে একটা আমরা সঠিক যেটা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে নারী ধর্ষণ, নারী ধর্ষণের শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। ঠিক আছে কিনা? কিন্তু না, কোনো পুরুষ যখন তার বিবাহিত স্ত্রীকে ধর্ষণ করবে, সেক্ষেত্রে স্ত্রীর বয়স যদি 12 বছরের কম হয়, তখন তার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড। আর নর্মালি 12-13 বছর যখন মানে তার বেশি বয়স যখন হবে, সেই ক্ষেত্রে তার শাস্তি ওই যাবজ্জীবন কারাদণ্ডই হবে। কথা ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ গুলো মনে রাখবেন। স্ত্রী বয়স কত বছরের কম হলে সেটা ধর্ষণ হবে? 13 বছরের কম হলে। তারপরে কত বছরের কম হলে পুরুষের শাস্তি বা স্বামীর শাস্তি? 2 বছর কারাদণ্ড। 12 বছরের কম হলে, তাহলে 12 এবং 13 এই দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব দণ্ডবিধি, দণ্ডবিধি আইনের 377 ধারা। এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই ধারায় আপনাকে বলতেছে যে এই সোডমি, অর্থাৎ এই সমকামিতা বা অস্বাভাবিক অপরাধ। অস্বাভাবিক অপরাধ কোনটি বন্ধুরা? অস্বাভাবিক অপরাধের কথা বলতেছে এই দণ্ডবিধির 377 ধারা। অর্থাৎ প্রকৃতির নিয়মের বাহিরে আপনি যদি যৌন সঙ্গমন করেন, অর্থাৎ প্রকৃতির নিয়মের বাইরে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গমন করে,
নারীতে নারীতে, পুরুষে পুরুষে, সেটা হচ্ছে কোনো পশু পাখির সাথে বা জীবজন্তুর সাথে। হ্যাঁ, বলতেছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা জন্তুর সহিত প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন সহবাস করে, তখন উক্ত ব্যক্তি অস্বাভাবিক অপরাধ করছে বলেই গণ্য হবে। আর এই অস্বাভাবিক অপরাধের শাস্তি হচ্ছে দণ্ডবিধির 377 ধারায় আপনাকে বন্দনা করছে। প্রশ্ন আসলো যে সোডোমি শব্দটি দণ্ডবিধির কোন ধারার সাথে সম্পৃক্ত? দণ্ডবিধির 377 ধারার সাথে সম্পৃক্ত। সোডোমি শব্দের অর্থ কি? সমকামিতা। এবং এই 377 ধারায় মূলত এখন অপরাধ এরকম আমলে গ্রহণ এটা হয় না। আর এটা হচ্ছে মূলত এই সমকামিতা হোক বা ধর্ষণ হোক, যাই হোক না কেন, বর্তমানে নিয়ম হচ্ছে নারী শিশুর 9-1 মামলা হবে। ঠিক আছে কিনা? নারী শিশুর 9-1 মামলা হবে। আচ্ছা, কোন ব্যক্তি অস্বাভাবিক অপরাধ করলে কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধি আইনের অধীনে তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে? 1 নম্বরে প্রমাণ করতে হবে অভিযুক্ত ব্যক্তি প্রকৃতির নিয়মের বাইরে অপরাধ করছিল। 2 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছিল। 3 নম্বরে প্রমাণ করতে হবে যে অনুপ্রবেশ ঘটিয়েছিল। অনুপ্রবেশ তো বোঝেনি, অনুপ্রবেশ ঘটিয়েছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে সোডোমি বা অস্বাভাবিক অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন চলে যাব সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ দণ্ডবিধির 378 থেকে 462 খ ধারা পর্যন্ত এই অধ্যায়ের নাম আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এবং এই অধ্যায়টা হচ্ছে আমাদের পুলিশের পদোন্নতির অধ্যায়। এই অধ্যায় থেকেই সবসময় আমাদের এমসিকিউ বলেন, টিকা বলেন বা রিটেনের প্রশ্ন বলেন, সব সময় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। ঠিক আছে কিনা? আমরা এই সকল জিনিস নিয়েই কাজ করি, যেমন চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, প্রতারণা, অনিষ্ট, অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই বুঝতেছেন কথা? আমরা পুলিশের চাকরি করি, আমরা এইগুলো নিয়েই কাজ করি, সুতরাং এগুলো পরীক্ষা আসবে। এবং ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে এই অপরাধমূলক এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ দণ্ডবিধি আইনের এমসিকিউ কত অধ্যায়? 17 অধ্যায়। এবং এই 17 অধ্যায় থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে 17 অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছর কিন্তু আপনি পাবেন না। 17 অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছর কিন্তু নাই। এবছরও আইছে। ক্লিয়ার? 378 থেকে 462 খ পর্যন্ত এই অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায়ের আমরা সব ধারা দেবেন, তাছাড়া সব ধারা পড়তে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সব প্রশ্ন যদি আসে যে সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত হয় এমন 5টি অপরাধ সম্পর্কে লেখো, তখন তুমি কি লিখবা? তখন এই যে চুরি, ডাকাতি, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল গ্রহণ, প্রতারণা, এই সবই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। রিটেনে প্রশ্ন আসলো সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত হয় এমন অপরাধ 2টি অপরাধের নাম লেখো এবং আলোচনা করো, তখন লিখতে হবে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সম্পত্তির বিরুদ্ধে অপরাধ? চুরি, দস্যুতা, তারপর হচ্ছে মারামারি, ক ও খ কোনটি না। সঠিক অ্যান্সার কি? চুরি এবং দস্যুতা। মারামারি কিন্তু সম্পত্তির বিরুদ্ধে অপরাধ না। ক্লিয়ার? কথা কি বুঝছেন? এই কথা কি বুঝতেছেন আপনারা নাকি না আমি একাই বুঝতেছি গন্ধি? আচ্ছা, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যামূলক আমাদেরকে পড়তে হবে। 378 ধারায় চুরির সংজ্ঞা দিয়েছে। চুরি, চুরি, চুরি আপনি এই এই ধারাগুলো আমাদের আসলে একটু ভালো করে বুঝতে হবে যাতে আমাদের কোনো ভুল না হয়। চুরির সংজ্ঞা 378 ধারায় বলতেছে যে চুরির উপাদান 5টি। এমসিকিউ, চুরির উপাদান কয়টি? আজকে থাকবে কি জন্য ভাই? পড়ি যখন থাকতে আমি থাকবানি। 378 ধারায় চুরির সংজ্ঞা প্রদান করছে। 378 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আপনার অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে, হ্যাঁ, এই কি অসাধুভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, নিজের ব্যবহারে পরিণত করে বা স্থানান্তর করে, তখন উক্ত ব্যক্তি চুরি করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। তাহলে চুরির উপাদান 5টি। এমসিকিউ, চুরির উপাদান কয়টি? 5টি। চুরির সংজ্ঞা কোন ধারা? 378 ধারা। চুরির শাস্তি কোন ধারা? চুরির শাস্তি 379 ধারা। এবং 380 বাসগৃহ থেকে চুরি, 381 চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরি, 382 চুরি করতে যাওয়ার সময় মৃত্যু বা আঘাতের উদ্দেশ্য বা প্রস্তুতি নিয়ে চুরি করতে গেলে 382 শাস্তি। এটা পরে পড়বো, আগে প্রথমটা ভালো করে শিখি।
তাহলে চুরির উপাদান যে পাঁচটি, কি কি? এক নম্বর হচ্ছে মা- আহ, মালিকের সম্মতি ব্যতিরেকে। দুই নম্বর হচ্ছে অস্থাবর সম্পত্তি। তিন নম্বর হচ্ছে আপনার এই অসাধুভাবে। আর চার নম্বর হচ্ছে আপনার এই কি বলে ওটা, স্থানান্তর করা। পাঁচ নম্বর হচ্ছে নিজের ব্যবহারে আপনার এই কি বলে ওটা, পরিণত করা। এই পাঁচটি উপাদান যার মধ্যে থাকবে তখন সেটা চুরি। আচ্ছা, চুরির ক্ষেত্রে দখলভুক্ত সম্পত্তি হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিরকম? নিজের সম্পত্তিও কিন্তু নিজে চুরি করা যায়। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে নিজের সম্পত্তি কখন নিজে চুরি বলে গণ্য হয়। আমি একটা মোবাইল ফোন আমি সারতে দিছি দোকানে, তাহলে এই দোকানদার মোবাইল ফোনটা সারিয়ে সে তার দোকানে মনে করেন রেখে দিয়েছে নাকি? রাখিয়ে দিয়েছে মানে গ্রামের ভাষা রাখিয়ে দিয়েছে, রেখে দিয়েছে। এখন এই রেখে দিয়া ফোনটা মালিকের দোকানদারের অনুমতি ব্যতীত আপনি যাই নিয়ে আঠি চলে আইছেন, তাহলে আপনি আপনার মোবাইল ফোন নিজে চুরি করছেন বলেই গণ্য হবে। তাহলে চুরির ক্ষেত্রে দখল বড় বিষয় না, ঠিক আছে কিনা? আপনি সম্মতি ব্যতি রেখে আনছেন কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। মন থাকবে এটা, এটা কিন্তু ভাষ্যতে লেখা আছে। অর্থাৎ দখল বড় বিষয় না, আপনি সম্মতি ব্যতি রেখে উক্ত সম্পত্তি স্থানান্তর করছেন কিনা, এটাই সবচেয়ে বড় বিষয় হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার? রিটেনে যদি প্রশ্ন আসে যে কখন নিজের সম্পত্তি চুরি বলে গণ্য হবে, এক নম্বর হচ্ছে নিজের সম্পত্তি তখনই চুরি বলে গণ্য হবে যখন নিজের অস্থাবর সম্পত্তি কারো কাছে থাকবে, ওই ব্যক্তির সম্মতি ব্যতি রেখে নিজের সম্পত্তি যখন অসৎভাবে আপনি তার অনুমতি ব্যতি রেখে স্থানান্তর করবেন, তখন বলা হচ্ছে যে আপনার এই আহ, 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 চুরি করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। চুরির ক্ষেত্রে আপনি মনে করেন এক স্থান থেকে অন্য স্থানে নিতে হবে, কয় মাইল নিতে হবে এরকম কোনো কথা না। সামান্য স্থানান্তর হলেই এটা কিন্তু আপনার চুরি হিসেবেই গণ্য হবে। যেমন দণ্ডায়মান বৃক্ষ, এটা কিন্তু স্থাবর সম্পত্তি, তাই না? তাহলে এটা কিন্তু চুরি হয় না। কিন্তু গাছটা কাটিয়ে যখন ফেলাই দেবেন, এক বিঘে যদি গাছটা সরিয়ে যায়, তাও কিন্তু আপনার চুরি করছেন বলেই আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? যেমন একটা ষাঁড়ের পিঠে বস্তা আছে, এই বস্তাটা আপনি মনে করেন নিয়ে নেবেন, তাহলে এই ষাঁড়কে আপনি মালিকের অনুমতি ব্যতীত হাঁটানো শুরু করছেন, তাহলে আপনি চুরি করছেন বলেই বেসিক্যালি আপনার এখানে গণ্য হবে। তাহলে চুরির উপাদান কয়টি বন্ধুরা? চুরির উপাদান বেসিক্যালি বলতেছে আপনার পাঁচটি। এক নম্বরে মালিকের অস্থাবর সম্পত্তি হতে হবে। দুই নম্বরে মালিকের সম্মতি ব্যতিরেকে হতে হবে। তিন নম্বরে বলতেছে আপনার এই অসাধুভাবে হতে হবে। তিন নম্বর, চার নম্বর হচ্ছে আপনার এই অসৎ উদ্দেশ্য হতে হবে। পাঁচ নম্বরে হচ্ছে আপনার স্থানান্তর হতে হবে। অর্থাৎ এই পাঁচটা উপাদান যার মধ্যে থাকবে তখন সেটা চুরি হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। ঠিক আছে কিনা? যেমন আমি আমি হচ্ছে কি, আমি একটা ল্যাপটপ আমার বাসা থেকে মনে করেন চুরি হয়ে গেল, আমার অনুমতিতে একজন নিয়ে গেছে, তাহলে এই ল্যাপটপ একটা অস্থাবর সম্পত্তি, আমার অনুমতি নেছে ব্যতীত নেছে। তারপর আছে অসাধুভাবে উক্ত কাজটি করে, অর্থাৎ তার এই কাজটা করা ঠিক হয়নি, সে অসাধুভাবে করছে। হ্যাঁ, তারপর আছে আপনার এই আরটা কি, যে আপনার এটা সে হচ্ছে আপনার স্থানান্তর করছে, ঠিক আছে কিনা? আর উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্যে সেই উক্ত কাজটি করছে, তখন বেসিক্যালি হচ্ছে আপনার এটা চুরি হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। তো আশা করি এখানে বুঝছেন এটা। এবং চুরির এই সংজ্ঞাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, পদোন্নতি পরীক্ষায় ডাইরেক্ট হুবহু চলে আসবে। চুরি এখানে আসলে বাদ দেওয়া যাবে না, আমরা সব কটা উদাহরণ পড়বে, উদাহরণগুলো না পড়লে আপনারা বুঝবেন না। এবং একেবারে যারা পুরন তারা আমার থেকে ভালো জানেন, তারা বলতেছে যে এই যে বিশেষ করে এই 378 থেকে 462 পর্যন্ত প্রতি বছর একটা দুইটা করে এমসিকিউ আসে, এটা থিওরি তুলে দেয়, তাই না? থিওরি তুলে দেয় যে নিচের কোন অপরাধ হয়েছে, এই ঠিক কি মঙ্গলা চাকমা, ঠিক না? থিওরি তুলে দেয়, বলে যে নিচের কোন অপরাধ হয়েছে বলেন, এরকম কিন্তু তুলে দেয়। সুতরাং এটা বুঝতে হবে। এক নম্বর উদাহরণ দেখেন, বলতেছে এই অভিপ্রায়ে জয়ের ভূমির উপরস্থ একটি বৃক্ষ কর্তন করে যে জয়ের অধিকার হইতে জয়ের সম্মতি বেঁধে রেখে গাছটি অসাধুভাবে লয়া যাইবে, এই ক্ষেত্রে অনুরূপ লইয়া যায় আর উদ্দেশ্যে বৃক্ষটি কর্তন করিবার সঙ্গে সঙ্গে চুরি করছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে সহজ উদাহরণ বলতেছে, আমার একটা গাছ আছে, এই গাছটা মনে করেন যে সঙ্গে সঙ্গে মনে করেন যে যখন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাটি ফেলবে, তখন সে চুরি করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর একটা জিনিস তোমরা এখানে আপনারা এখানে মনে রাখবেন যে চুরির শাস্তি নর্মালি 379 ধারা।
গাছ কাটুক, মোবাইল লোক আর টিভি নেক, জানতেই নেক, এটা হচ্ছে 379। কিন্তু যখন স্পেসিফিক আপনাকে কোনো একটা এলিমেন্ট, যেমন চুরিটা বাস গৃহ থেকে করছে, তখন 380-তে চলে যাবে, ঠিক আছে কিনা। যখন বলতেছে কোনো চাকর চুরি করছে, মনিবের মালামাল চাকর চুরি করছে, সেক্ষেত্রে 381-তে চলে যাবে। হ্যাঁ, এরকম স্পেসিফিক যখন উল্লেখ থাকবে তখন আলাদা আলাদা যাবে। আর নর্মালি যখন চুরি কথাটা আসবে, ঠিক আছে কিনা, তখন 379-তে আপনার চুরি হিসেবেই কিন্তু গণ্য হবে, ঠিক আছে। যেমন এই যে ঢাকা শহরে বা শহরের অঞ্চলে দেখবেন যে এই যে মানুষ যদি রাস্তাঘাটে ঘুমায় থাকে, এদের কোনো মালামাল চুরি হলে সেটাও 379-তে চুরি করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। কথা বলেন না। এখানে 5টা ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যাগুলো একটু পড়াই, না পড়লে আবার কি ভাববেন আল্লাহ জানে। আচ্ছা, 1 নম্বর ব্যাখ্যা, কোনো বস্তুর অস্থাবর সম্পত্তি ব্যতি রেখে যখন মাটির সাথে সংযুক্ত থাকে তখন চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না, ঠিক আছে কিনা। যখন মাটির সাথে সংযুক্ত থাকে তখন সেটা কিন্তু চুরি হয় না, কিন্তু মাটি হতে বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু চুরি হিসেবেই গণ্য। অর্থাৎ মাটির সাথে যেটা লাগানো থাকে সেটা কিন্তু চুরি বলে গণ্য গণ্য মানে এটা স্থাবর সম্পত্তি। বাট মাটি থেকে যখন সরাই ফেলবেন তখন সেটা কিন্তু অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য। গোল আলু মাটির ভিতরে লাগানো থাকে না, এটা কিন্তু স্থাবর সম্পত্তি। বাট যখন মাটি থেকে তুলে ফেলবেন, হ্যাঁ, অসৎ উদ্দেশ্যে তুলে ফেলতে, তখন আপনি চুরি করছেন বলেই গণ্য হবে। 2 নম্বর ব্যাখ্যা দেখেন, সেই একই কাজ যাহা উক্ত বিচ্ছিন্নতা ঘটায় তাহার স্থানান্তর চুরি বলে গণ্য হইতে পারিবে। অর্থাৎ স্থানান্তর ঘটালে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে আপনি যখন সরাই ফেলবেন তখন এটা চুরি হিসেবেই আপনার গণ্য হবে। 3 নম্বর দেখেন, কোন ব্যক্তি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করলে বা উহাকে কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করিলে বা বাস্তবিকভাবে উহার স্থানান্তর করিলে উক্ত বস্তুর স্থানান্তর চুরি বলে গণ্য। অর্থাৎ আপনি কোন বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাই ফেলাইছেন, ঠিক আছে কিনা, এটা আপনার চুরি হিসেবেই আপনার গণ্য হবে। 4 নম্বর ব্যাখ্যা দেখেন, যে ব্যক্তি কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায় সেই ব্যক্তি সেই জন্তুকে এবং অনুরূপ সৃষ্ট বস্তুর গতির ফলে উক্ত জন্তু কর্তৃক স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করছে বলেই গণ্য হবে। আপনি একটি ঘোড়ার পিঠে 1 বস্তা স্বর্ণ দেখছেন, এটি দেখে লোভ সামলাতে পারেন নাই, আপনি এই স্বর্ণটাকে মনে করেন যে ঘোড়াটাকে মনে করেন দাওয়াত দিয়েছেন বা গরুটাকে আপনি তাড়না করছেন, তাহলে আপনি চুরি করছেন বলেই গণ্য হবে। 5 নম্বরে বলতেছে, সংজ্ঞায় উল্লেখিত সম্মতি স্পষ্ট পরোক্ষ হইতে পারিবে এবং সম্মতি দখলদারকারী ব্যক্তি উদ্দেশ্য স্পষ্ট ও পরোক্ষ অধিকার সম্পন্ন ব্যক্তি হতে বলতে হয়। ওই যে সম্মতি, অর্থাৎ সম্মতি এক্ষেত্রে আপনার এই সম্মতিটা এখানে বেসিক্যালি বলতেছে পরোক্ষ আপনার হতে পারে, ঠিক আছে কিনা। এবং সম্মতিটা চুরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্মতি ব্যতিরেকেই নর্মালি এই চুরিটা বেসিক্যালি সংগঠিত হয়। এই যে হোয়াইট বোর্ড চালু করছেন কিটা ভাই, আপনার এরকম করেন কি সমস্যা? হ্যাঁ, কাটেন, এটা কাটে কিভাবে? হুম, আমজাদ, ঠিক করেন ভাই, কথা কেন না, ঠিক করে কিভাবে? দাদি কি করতেছে? এটা কাটে কিভাবে রে ভাই? Recording stopped. এই যে আইছে। Recording in progress. আচ্ছা, তাহলে এখানে বন্ধুরা, এটা আপনারা হবেন না, মানে অতিষ্ঠ হবেন না। এই যে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো সবগুলো আমরা পড়বো, কেননা এইখানে চুরির উদাহরণের মাঝে অন্যান্য আরো অনেক উদাহরণ দিয়ে রাখছে স্যাররা, যাতে আমরা এটা বুঝতে পারি। তাহলে 1 নম্বর উদাহরণ বুঝে ফেলছে। 2 নম্বর উদাহরণ দেখেন, ক তাহার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং তাহার সাহায্যে এর কুকুরকে এর অনুসরণ করতে প্রলুব্ধ করে। এক্ষেত্রে যদি কুকুরটি জয়ের অধিকার হইতে জয়ের সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে লইয়া যায়, কয়ের অভিপ্রায় হয়ে থাকে, তাহলে জয়ের কুকুরটিকে অনুসরণ করিবার সঙ্গে সঙ্গে সে চুরি করছে বলেই গণ্য হবে। সহজ কথা, এখানে বলতেছে যে যেমন আমার ইনামুলের একটা কুকুর আছে, এই কুকুরটা আমার ভালো লাগছে, তা আমি ইনামুলের কুকুরে গরুর মাংসের লোভ দেখাইয়ে আমি আমার পিছে পিছে মনে করেন নিয়েছি, ইনামুলের সম্মতি বেঁধে রেখে, ঠিক আছে কিনা, তাহলে আমি এটা চুরি করছি বলেই বেসিক্যালি গণ্য হবে। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? একেবারেই সহজ। চোরের কি কি বলছে, কি কমেন্ট করলো, কি লেখছে? লেখছে যে চোরের দেহ তল্লাশি করার সময় পুলিশ সদস্য চোরের পকেটে থাকা মোবাইলটি অসৎ উদ্দেশ্যে নিয়ে নিলে সেটাও কি চুরি? অবশ্যই চুরি।
সেটা অবশ্যই চুরি। আপনি যদি চোরের পকেট থেকে আপনি তল্লাশি করতে গেছেন, পুলিশ সদস্য কি আল্লাহর ফেরেশতা নাকি? ও যদি মালিকের অনুমতি ব্যতীত কোনো কিছু পকেটে ঢোকে সেটাও আপনি চুরি করছেন বলেই গণ্য হবে, অর্থাৎ মালিকের অনুমতি ব্যতীত যা নেবেন তাই আপনি চুরি করছেন বলেই গণ্য হবে। ইজ্জত থাকে না। পুলিশে আসলে অনেক খারাপ লোক আছে। এই যে, এই রেকর্ডটা অফ করেন, একটা 1 মিনিট একটা গল্প বলে, রেকর্ডটা অফ করেন সাইফুল। এই যে Recording stopped. ঢাকার ঘটনা দেখছেন না, আমাদের ফেসবুকে বা আমাদের বিভিন্ন গ্রুপে এটা আসছে। ওই ছেলেটা প্রস্রাব করতে গেছে হলো কেন, ওই যে ঢাকা শ্যামলী সিনেমা হলে। হ্যাঁ, ওখানে সিনেমা হল তো আমি তো ঢাকায় 15-16 বছর ছিলাম, সব পরিচিত আমার জায়গা। তো ওখানে ওই ওয়াশরুমে গেছে, ওই গার্ড হলো কেন ঘুমায় রয়েছে, সেই গার্ডের মোবাইল নিয়ে চলে আইছে। সাসপেনশন হয়েছে না এই ছেলেটা। আবার দেখলাম রাজারবাগে একজন এএসআই মনে হয় ধরা খাইছে। কি নাম যেন বললো, সে এএসআই সাহেব, উনি মোবাইল চুরি করে। ইজ্জত থাকে ভাই। কোটি টাকা পড়ে থাকলেও তো অধিক আল্লাহ আমাদের চোখ দেই না আমরা, তাই না? এটা করবেন না। শোনেন, এই আপনি, চুরি হচ্ছে এমন একটা অপরাধ যেটা আপনি মানে বেইজ্জতি হয়ে যাবেন, আপনার 14 পুরুষ বেইজ্জতি হয়ে যাবে। ঠিক আছে কিনা? আজকে যদি শোনেন যে আপনি চুরি করছেন, আপনি ধরা খাইছেন, আপনি এলাকায় যে মুখ দেখাতে পারবেন? আপনার বাপ মারে, আপনার সন্তান রে, আপনার আত্মীয় স্বজন রে মুখ দেখাতে পারবেন যে আপনি চুরি করছেন? চাকরি চলে যাক, আপনি রিক্সা চালাই, ভ্যান চালাই, খাবো আমি, কিন্তু চুরি করা যাবে না। এটা খুবই একটা জঘন্য অপরাধ, এবং আপনার ইজ্জত প্লাস্টিক করা অপরাধ। এবার কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে চুরির শাস্তিকে বলা হচ্ছে হাত কেটে দেওয়ার জন্য। হাত কেটে দিতে হবে তার, সে নারী হোক পুরুষ হোক, তার হাতকে কেটে দাও। ঠিক আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি এরকম চুরি করছে। তো সে হচ্ছে মানে এখন সাহাবার মেয়ে না কি যেন এরকম ঘটনাটা, আমার সেই স্পষ্ট খেয়াল নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাম মানে এত রাগান্বিত হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় ছিল হচ্ছে ফাতেমা। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। তখন না সরি, হাসান হোসেন রিকোয়েস্ট করেছে যে যে তুমি তোমার নানাকে একটু বলো যেন তার হাতটা না কাটে, যেন অন্য সাদা সাদা তাকে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছে, আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমিও আমি তার হাত কেটে দিতাম। তাহলে এর শাস্তি কত বড় চিন্তা করেন। এ কাজ করা যাবে না ভাই। আমরা ঠিক আছে, যদিও এখন পুলিশের চাকরির মান সম্মান একেবারেই তলায় চলে গেছে, তারপরেও চাকরিটা আছে বলেই মোটামুটি বুক ফুলে চলতে পারতেছেন। এই যে মাসে 30,000 টাকা বেতন পান, কোম্পানির চাকরি দিয়ে 30,000 টাকা বেতন পাইতে গেলে আপনাকে কোম্পানির জিএম হওয়া লাগবে, জিএম। তারপরে 1 মাসের বেতন পাবেন না, 2 মাস পরে 1 মাসের বেতন পাবেন। ঠিক আছে? সুতরাং ইস্তেগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এই সময় থাকবে না, সময় চেঞ্জ হবে, আবারও ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আচ্ছা, কথা, আমি ক্লাসে এসব কথা বলি না, সময় নষ্ট হয়। শোনেন, কথা কেন না। আচ্ছা, 3 নম্বর, Recording in 3 নম্বর উদাহরণ তো progress. দেখছেন, তাই না? 4 নম্বর উদাহরণ দেখেন। 4 নম্বর হচ্ছে ক জয়ের চাকর এবং সে জ কর্তৃক এর রেকাবের রক্ষণাবেক্ষণ দায়িত্ব প্রাপ্ত হয়েছে। সে জয়ের সম্মতি ব্যতিরেকে অসৎভাবে রেকাবটি ভাঙিয়ে নিয়ে যায়, তাহলে সে ক চুরি করছে বলেই গণ্য হবে। আচ্ছা, তাহলে এখানে একটু ঝামেলা আছে। প্রশ্ন বলতেছে সে তার চাকর, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হয়েছে, ঠিক আছে কিনা? তার মানে সে চুরি করছে বলেই গণ্য হবে। কিন্তু যদি এই সম্পত্তির সে ভারপ্রাপ্ত হতো, ঠিক আছে কিনা, বা কোনো চুক্তির মাধ্যমে সে নিয়োগ প্রাপ্ত হতো, তখন এই চাকর যদি উক্ত সম্পত্তি আত্মসাৎ করত বা নিজের ব্যবহারে পরিণত করত বা অন্য কাউকে দিয়ে দিত, সেই ক্ষেত্রে সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। ঠিক আছে কিনা? যে দণ্ডবিধি 408-এ তার শাস্তি হতো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর উদাহরণ দেখেন। ভ্রমণে যাইবার কালে তাহার প্রত্যাবর্তন অবধি তাহার রেকাবখানা কোন এক পণ্যাগার রক্ষকের নিকট রাখিয়া যায়। হ্যাঁ, রেকাবখানায় এক স্বর্ণকারের নিকট লয়ে যায়, উহা বিক্রি করে। এক্ষেত্রে রেকাবখানা জয়ের অধিকারে ছিল না, অতএব ইহা জয়ের অধিকার হইতে নেওয়া হয় নাই। চুরি করে নাই, যদিও সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। খুবই সহজ উদাহরণ। মনে করো আমার একটা মোবাইল ফোন আছে, ঠিক আছে কিনা, আমার চাকর মনে করো বা আমার চাকর হচ্ছে করিম, ঠিক আছে কিনা, আমি সৌদি আরব যাচ্ছি। তাহলে আমি যাওয়ার আগে মোবাইলটা তার কাছে আমি দিয়ে গেছি যে মোবাইলটা তুমি দেখে শুনে রাখো, আমি সৌদি চলে গেছি। তাহলে আমার এই সুযোগে সে মোবাইলটা দোকান নিয়ে মনে করেন বেশি খেয়ে লাইছে। তার মানে কি, সে কি চুরি করছে? সে কিন্তু চুরি করে নাই। সে উক্ত মোবাইল দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত হয়েছিল, এই মোবাইলটা সে বেশি খেয়ে লাইছে, তার মানে সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে, তার মানে সে চুরি করে নাই। ক্লিয়ার? খুব খুব মজার বিষয় না বন্ধুরা?
আপনি যদি আইন বুঝে বুঝে পড়েন তাহলে এটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু ধৈর্যের সাথে আপনাকে লেখাপড়া করতে হবে, কথা কেন না। তারপরে দেখেন যে ক ছ নম্বর উদাহরণ, ক জয়ের অধিকারভুক্ত একটি ঘরে টেবিলের উপর জয়ের মালিকানাধীন একটি আংটি দেখিতে পায়। এই ক্ষেত্রে আংটিটি জয়ের অধিকারভুক্ত এবং যদি ক অসাধুভাবে অপসারণ করে তাহলে সে চুরি করছে বলেই গণ্য হবে। এই মনে করো যে আমার বাসায় তুমি বেড়াতে আইছো, এখন আমার টেবিলের উপরে একটা মনে করো যে মোবাইল আছে, ঠিক আছে কিনা, মোবাইল আছে, হ্যাঁ, তাহলে আমার সম্মতি ব্যতি রেখে তুমি যদি এই মোবাইলটা তোমার পকেটে মনে করো যে ঢুকাই ফেলছো, তাহলে তুমি চুরি করছো বলেই বেসিক্যালি গণ্য হবে, ঠিক আছে কিনা। কেননা এই মোবাইলটা আমার বাসায় আছে, আমি জানি তুমি মোবাইলটা আমার বাসায় বেড়াতে এসে পকেটে ঢুকাই, তখন তুমি তখন চুরি করছো। কি বুঝতেছেন কথা? আচ্ছা, 6 নম্বর উদাহরণ দেখেন, ক রাজপথে একটি আংটি দেখতে পায়, যাহা কাহারও অধিকারভুক্ত নহে। ক উহা গ্রহণ করার কোন চুরি করেন বলে গণ্য হবে না, যদিও সে অপরাধমূলক সম্পত্তি তছরূপ মানে আত্মসাৎ করছে বলে গণ্য হবে। কিরকম? মনে করো আমার বাসার সামনে একটা মোবাইল আমি ফেলানো পাইছি, এটার মালিককে আমি জানি না, তাহলে এই মোবাইলটা যদি আমি আমার পকেটে ঢুকোই এবং নিজের ব্যবহারে পরিণত করি, তাহলে আমি 403 দণ্ডবিধি 403-এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অসাধুভাবে সম্পত্তি তছরূপ করছি বলেই আপনার গণ্য হবে। যদি আমার মালিক জানা থাকে যে এটার মালিক অমুক, তাকে দেওয়ার জন্য আমি এটা তুলে নেই, তাহলে এটা কিন্তু দণ্ডবিধি আইনে কি না, কোনো শাস্তিযোগ্য কোনো অপরাধ না। আপনি রাস্তায় 5 লাখ টাকা পাইছেন, এই টাকা যখন আপনি তুলে নেবেন তখন আপনি এটা কোনো অপরাধ করেন নাই। অপরাধ তখনই হবে যখন আপনি এটা নিজের ব্যবহারে পরিণত করবেন। টাকা তুলে পুলিশের থানায় জমা দিয়েছেন, ঠিক আছে কিনা, নিঃসন্দেহে আপনি একটি ভালো কাজ করছেন, ক্লিয়ার। কিন্তু এই টাকা যখন আপনি নিজের ব্যবহারে পরিণত করবেন তখন আপনি এটা অপরাধ মানে এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ চুরি হতে গেলে মালিকের যে সম্পত্তি, হ্যাঁ, তার তার আয়ত্তে থাকতে হবে, ঠিক আছে কিনা, তার আয়ত্তে থাকতে হবে, তার দখলে থাকা লাগবে এরকম কোনো কথা না, তার আয়ত্তে থাকতে হবে আপনার। কিন্তু যখন আপনি মালিক জানবেন না মালিকটা কে, সেই সম্পত্তি আপনি যখন নেবেন তখন সেটা চুরি না, তখন সেটা হচ্ছে আত্মসাৎ, দ্যাট মিনস 403 ধারা। আচ্ছা, নম্বর উদাহরণ দেখেন, ক জয়ের অধিকারভুক্ত একটি ঘরের টেবিলের উপর জয়ের মালিকানাধীন একটি আংটি দেখতে পায়। তল্লাশিও ধরা পড়িবার ভয়ে আংটিটি তখন আত্মসাৎ করার সাহস না করিয়া ক আংটিটি যদি জয়ের দৃষ্টিপথে আসবে অসম্ভাবনা কম রয়েছে এমন স্থানে অভিপ্রায় লুকায় রাখে, গোপন স্থানেতে উহা লয়ে যাইতে পারে। এক্ষেত্রে ক স্থানান্তর করে চুরি করছে বলে গণ্য হবে। সহজ উদাহরণ, মনে করো আমার বাড়ি, তুমি বাসায় বেড়াতে আইছো, এখন আমার এই মোবাইলটা মানে তুমি যদি নিয়ে যাও আমি ধরে ফেলবো যে আমার বাসায় তো অমুক আছে, তাহলে ওই মানে নেছে, তাহলে আমি সেইটা করছি কি, মোবাইলটা তুমি নেও না, তাহলে জানলা দিয়ে তুমি বাইরে ফেলাই দিছো, হ্যাঁ, যে পরে এসে পরে পরে এসে নিয়ে যাওয়ানি, তাহলে এই যে যে তুমি স্থানান্তরটা করলা এটাও তুমি চুরি করছো বলেই গণ্য হবে। আর এই যাবতীয় সব চুরি 379 তার শাস্তি। আপনারা কি বুঝতেছেন ভাই, নাকি আমি একাই বুঝতেছি গন্দি? বুঝতেছেন কথা, মোড়ামুড়ি করতেছে কয়েকজন, বুঝতেছেন ভাই? মোটরসাইকেল চুরিও 379। এখন এই মোটরসাইকেল যদি কোনো গৃহ থেকে চুরি হয় বা ঘরের ভিতর থেকে চুরি হয়, তাহলে বাসগৃহ থেকে চুরি, তখন 380। কথা কি বুঝছেন? বেশি পড়ালে আপনাদের মন থাকবে না রে, কম কমই পড়াই। এখন পুলিশ আইনে যাই, পুলিশ আইন পড়ালে ভালো লাগবে না, ঠিক আছে। কালকে আবার পড়াবানি, হ্যাঁ শোনেন, কালকে কিন্তু ক্লাস একটু আমরা সকালে নেবো কালকে। হ্যাঁ স্যার। Recording stopped. স্যার, স্যার বাসায়। সরকারি পাবলিক গান রেজিস্টার, আপনার থানায় যে একটা রেজিস্টার রাখতে হবে, ওসি তার নিয়ন্ত্রণে থাকবে, এটা 384 বলতে স্যার, পড়ে দেখেন। এই শুরু আসি না? শুরু আসি। স্যার, ঠিক আছে। না না, 384 স্যার, 84 গান রেজিস্টার ওই একটাই, 384 স্যার, ঠিক আছে। এটা পড়েন দেখেন স্যার, আমি একটু অন্য ক্লাস নিচ্ছি স্যার, ঠিক আছে। এক সাব ইন্সপেক্টর স্যার ফোন দিয়েছে যে গান রেজিস্টার কত, 384। আচ্ছা ঠিক আছে, এই শোনেন, কালকে হচ্ছে আমার ডিউটি আছে বুঝলেন না, এই জন্য আমরা একটু আগে ক্লাস নেবো ইনশাল্লাহ।
শোনেন, পৃথিবী উল্টে গেলেও লেখাপড়া মিস নাই। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ঠিক আছে? গরু চুরি কয় দ্বারা? গরু যদি গোল ঘরের থেকে চুরি করে, মানে ঘর থেকে চুরি, তাহলে 380। আর যদি খোলা স্থানে গরু বান্ধা রয়েছে, গরু চুরি নিয়ে গেছে, তাহলে 379। ঠিক আছে, সহজ হিসাব। চলে যাব পিআরবি, পুলিশ আইন চলে যাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কেউ কি বলতে পারেন যে হত্যা মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের বাধা সমূহ কি কি? পারেন? পারেন না? হত্যা মামলা তদন্তে পুলিশের বাধা সমূহ কি কি? আচ্ছা, কথা কেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বন্ধুরা, আমরা এখন পড়ব পুলিশ আইনের 29 ধারা। এই ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। Recording in progress. অনেক আল্লাহর বান্দা আছেন, এখনো সম্মানই দেন নাই। ঠিক আছে? মানবিক কারণে এদেরকে আমি রেখে দিয়েছি। থানা পুলিশের ব্যবহার এত ভালো হয় না, বুঝলেন নাই? তো আশা করব এটা দিয়ে দেবেন। ঠিক আছে? মাস্টারকে ফাঁকি দেওয়া ঠিক না। আমি তো মাস্টার না, আমি তো আপনাদের বন্ধু, বা আমি আপনাদের ভাই। এবং আমি নিজে কোনো ফাঁকি দেই কিনা এটা আপনারা জানেন। সর্বোচ্চ ভালো পড়ানোর বা কষ্ট করার চেষ্টা করি। সুতরাং খুবই অল্প সম্মানে এটা আপনারা কেন করেন আমি জানি না। আশা করব দিয়ে দেবেন ইনশাল্লাহ। শোনেন, এই একটা সত্যি কথা বলি। কে বেতন দেন আর কে বেতন দেন না, আপনি যেরকম জানেন আমিও কিন্তু এরকম জানি। কারণ কি, এখানে ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। একটা রেজিস্টার দেখছেন, সবার মোবাইল নাম্বার সহকারে করা আছে, দেখছেন? এটা সম্পূর্ণ সফটওয়্যার বেস করা। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যে, মানে আমি মনে হয় না দিলে স্যার মনে হয় বুঝবেন, আর এরকম বোঝার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন নি? আপনি সহজেই কিন্তু বোঝা যায় যে কে দেই নেই কে দেছে। আপনার মোবাইলের লাস্টের 2টা ডিজিট মিলালে আপনার সিরিয়াল পেয়ে যাবেন। প্রত্যেকেরই একটা সিরিয়াল করা আছে। বিশেষ কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন যে ভাই, সমস্যা আছি, আমি এটা পরে দেবো বা দেখতেছি। ঠিক আছে কিনা? সমস্যা থাকতে পারে, আমরা সবাই ছোট চাকরি করি, সমস্যা থাকবে না? সবারই সমস্যা, দেখছেন, সমস্যা থাকবে এটা। আমি তো চাকরির বাইরে না। আচ্ছা, কথা না বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, আমরা গত ক্লাসে পুলিশ আইনের 1 থেকে 29 ধারা পর্যন্ত পড়ছি। আজকে পুলিশ আইনের 30 ধারাটা আমরা দেখব। এবং এই ধারা থেকেই কিন্তু পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে, একেবারে শিওর। মনে করেন আবেদ কাকুই ভাবতে পারেন, আমারে কোনো সমস্যা নাই, লিখে রাখেন। 100% এবছর প্রশ্ন এটা পাবেন। প্রশ্ন হবে এভাবে: সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, লেখো। এই প্রশ্নটা যখন আসবে না, তখন কিছু লোক আছে যে কার্যবিধি দিয়ে অ্যান্সার করে দিয়ে আসবে না। তোমরা মনে রাখবা, সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের মানে ভূমিকা বা ক্ষমতা, এটা পুলিশ আইনের প্রশ্ন। ঠিক আছে কিনা? যদি সভা সমাবেশ, বেআইনি সমাবেশ কাকে বলে, তখন এটা দণ্ডবিধির প্রশ্ন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নিয়ম লেখো, তখন কার্যবিধির প্রশ্ন। কথা ক্লিয়ার? আগে বুঝতে হবে যে প্রশ্নটা কোন আইন থেকে আইছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? 30 ধারায় আমরা দেখব যে সভা সমাবেশ সংক্রান্তে পুলিশের ক্ষমতা কি। এখানে সহজ একটা কথা বলতেছে বন্ধুরা, বলতেছে যে এই যে যে সমাবেশ, অর্থাৎ আমাদের ঢাকা শহরে ইদানিং সমাবেশ হচ্ছে প্রচুর, নাকি? মানুষের চাহিদার শেষ নাই, সব চাহিদা আপনি কি করতে পূরণ করতে পারবেন না। ঠিক না? যেমন আমি আপনাদের সব চাহিদা পূরণ করতে পারি না। আপনারা কেউ বলেন যে স্যার ক্লাস রাত 9টা থেকে নেন, কেউ বলেন 8:30 থেকে নেন, কেউ বলেন সন্ধ্যার সময় নিলে ভালো হয়। আবার অনেকে আমার বলতে, স্যার রাত্রে ক্লাস নিয়েন না, আপনি সকালে ভোরে উঠে ক্লাস নেন, এটাই ভাল লাগে। এখন সবার চাহিদা আমার দ্বারা মেটানো সম্ভব না। তো এই সমাবেশের কথা এখানে বলতেছে যে আইনের পরিপন্থী ভাবে যখন একটা সমাবেশ পরিচালিত হবে,
তখন সেই সমাবেশটা হচ্ছে বেআইনি সমাবেশ। আর এই বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা গুরুত্ব অপরিসীম। এখন সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি বা পটভূমিটা কি হবে, সেই কথাই আপনাকে বলতেছে পুলিশ আইনের 30 ধারায়। আপনাকে পরীক্ষার দুই দুই মাস আগে, 3 মাস আগে আমরা সকাল বিকাল 2 বেলা ক্লাস নেবানি, ঠিক আছে ইনশাল্লাহ। এটা বলা লাগবে না, আমি প্রতি বছরই এরকম নেই। পরীক্ষার 2 মাস আগে আমরা সকাল বিকাল 2 বেলায় নেব ক্লাস, ঠিক আছে। আচ্ছা, পুলিশ আইনের 30 ধারা যদি আপনারা দেখেন, বলতেছে জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট মানে কি? এসপি। উচ্চারণ করেন তো পারেন কিনা? সুপারিনটেন্ডেন্ট, সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে কিনা? সুপারিনটেন্ডেন্ট উচ্চারণ পারেন? অর্থাৎ জেলার এসপি মহোদয়, হ্যাঁ, সহকারী এসপি বা সহকারী পুলিশ সুপার জনসাধারণের রাস্তায় শোভাযাত্রা, মিটিং, মিছিল এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এবং কোন রাস্তায় কতটুকু যাবে তার নির্দেশনা দিতে পারে। তাহলে এমসিকিউ আসতে পারে যে সভা সমাবেশ কে নিয়ন্ত্রণ করতে পারে? এসপি নিয়ন্ত্রণ করতে পারে। আর কে নিয়ন্ত্রণ করে? এএসপি নিয়ন্ত্রণ করতে পারে। সভা সমাবেশ কোন রাস্তায় কখন কতটুকু যাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে কে? পুলিশ সুপার পারে, এএসপি পারে। ক্লিয়ার? এটা হচ্ছে 30-এ বলতেছে। 30-এ বলতেছে যদি কোনো সভা সমাবেশ শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয় তবে জেলা ম্যাজিস্ট্রেট ওহার উদ্যোক্তাগণ এবং যোগদানকারীগণকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবে। তাহলে এমসিকিউ আসতে পারে কে লাইসেন্স নিতে বাধ্য করতে পারে? এসপি, এএসপি, জেলা ম্যাজিস্ট্রেট, উপরে সবগুলো। সঠিক অ্যান্সার কি? শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করতে পারে। কখন বাধ্য করতে পারে? যখন তিনি মনে করে যে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, তখন তিনি লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন। কাদেরকে? এমসিকিউ ওহার উদ্যোক্তাগণকে। উদ্যোক্তা, হ্যাঁ, উদ্যোক্তা দেখেন নাই? দেখেন অনলাইনে অনেক উদ্যোক্তা আছে, বিভিন্ন যে কাপড়ের ব্যবসা ট্যাবসা, অনেক বিভিন্ন কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রমোট করে অনেকে আছে না, এই উদ্যোক্তা। ওই উদ্যোক্তা এই উদ্যোক্তা কিন্তু এক না। এখানে উদ্যোক্তা বলতেছে যারা মিটিং মিছিল করবে। এখানে নেতা থানার নেতা, লিডার, এই লিডারদেরকে বলতেছে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবে। কে পারবে? বলতেছে যে আপনার জেলা ম্যাজিস্ট্রেট পারবে। কার কাছ থেকে নেওয়ার জন্য? পুলিশ সুপারের কাছ থেকে। রুবায়েত তনি, তাই না? রুবায়েত তনি। ঝগড়া দেখছেন? ইঁদুর মুখী নাকি? কারা জানি ইঁদুর মুখী বলছে এই যে। আচ্ছা, তাহলে এই সভা সমাবেশ নিয়ন্ত্রণে জেলা ম্যাজিস্ট্রেট এসপির কাছে আপনাকে বলবে তোমরা তাদের কাছ থেকে নিয়ে এসো। আর মহানগরের ক্ষেত্রে, ডিএমপি অধ্যাদেশের ক্ষেত্রে বিশেষ করে আপনার 27, 28, 29 ধারা মোতাবেক এই পুলিশ কমিশনার মহোদয়কে কিন্তু এই ক্ষমতা দিছে। 3 ধারায় বলতিছে যে উক্তরূপ লাইসেন্সের দরখাস্ত প্রাপ্ত হলে দরখাস্তকারীগণের নাম উল্লেখ করে শর্ত সাপেক্ষ আরো আরোপ করে লাইসেন্স মঞ্জুর করতে পারবে। অবশ্য এইরূপ লাইসেন্সের যে কোনো টাকা পয়সা, ফিস আপনার আদায় করা যাবে না। তাহলে এসপি যে লাইসেন্স মঞ্জুর করবে, এসপি কোনো টাকা পয়সা খাবে বন্ধুরা? এসপি কোনো টাকা পয়সা খাইতে পারবে না। অর্থাৎ বিনা টাকায় এই লাইসেন্স মঞ্জুর করে দেবে। অর্থাৎ যদি আপনার এরকম করে, সেক্ষেত্রে লাইসেন্স মঞ্জুর করবে শর্ত শর্ত আরোপ করে। এমসিকিউ কি আরোপ করে? শর্ত আরোপ করে। কে করবে? এসপি করবে। কত 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 টাকা নেবে? কোনো টাকা পয়সা বা ফিস আদায় করা যাবে না, ঠিক আছে কিনা? এবং কয় কপি লাইসেন্স মঞ্জুর করে জানো তো তোমরা? এটা হচ্ছে, আপনারা জানেন তো, 3 কপি। 3 কপি লাইসেন্স আপনাকে এখানে মঞ্জুর করতে হয়, ঠিক আছে। আচ্ছা, 30-এর 4 বলতেছে যে তিনি উক্ত লাইসেন্সের বিশেষ পর্ব এবং উৎসবের কোন রাস্তায় কখন গান বাজনা হইতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, হ্যাঁ, তিনি এটা মানে বলে দেবে। এই যে যারা ডিএমপি তে আছে, আপনারা, আমরা ডিএমপি থেকে আসছি, আমরা দেখছি যে যখন একটা সমাবেশ হয় তখন কিন্তু ওই সমাবেশে লেখা থাকে। যেমন দেখবেন এই যে পহেলা বৈশাখের সমাবেশ, 21শে ফেব্রুয়ারির সমাবেশ, যখন দেখবেন যে এই যে তাজিয়া মিছিল হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটির ওই ইসের, আরে আরে টিএসসি থেকে শুরু করে ওই যে ঘুরিয়ে ফ্লাইওভারদের নিচতে যাইয়ে ওই শহীদ মিনার দিয়ে ঘুরিয়ে আবার টিএসসি তে শেষ হয়ে যায়, ঠিক না? আবার তাজিয়া মিছিল করে দেখবেন ওই যে আরে নিউ মার্কেট হয়ে ঘুরিয়ে ঢাকা ইউনিভার্সিটির পিছন দিয়ে যাই, আবার ওই ওই ওদের একটা জায়গা আছে ওইখানে যায় আপনার শেষ হয়ে যায়। অর্থাৎ এই যে পুলিশের এসপি এবং এএসপি, এরা এই মিটিং মিছিল কোন রাস্তায় কতটুকু যাবে, কোন রাস্তায় কতটুকু যাবে এটা নির্ধারণ করে দেবে। এর বাইরে যাইতে পারবে না, কথা বুঝছেন? এর বাইরে কিন্তু যাইতে পারে না। অর্থাৎ এই যে যে নিয়ন্ত্রণের ক্ষমতা পুলিশকে কিন্তু দেশে। ক্লিয়ার? এই 30-এর 1, 2, 3, 4 এটা মনে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে যদি তারা এই লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে তখন কি হবে, সেই কথা বলছে। 30-এর কয়ের 1-এ বলতেছে যে উপরোক্ত পূর্ববর্তী কোন ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত যদি লঙ্ঘন করে, তাহলে বলতেছে যে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ওসি শোভাযাত্রা বন্ধের আদেশ দিতে পারবে এবং উহাদেরকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন। অর্থাৎ
শোভাযাত্রা বন্ধ হওয়ার আদেশ দিয়ে দেবে এবং উহাদেরকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিয়ে দেবে। 30-2 বলতেছে যে অনুরূপ শোভাযাত্রা পালন করিতে বা ছত্রভঙ্গ হইতে অস্বীকার করিলে উহা অবৈধ জনতা হিসেবে গণ্য হইবে। অবৈধ জনতা গণ্য হবার উক্ত জনতা সম্পর্কে কার্যবিধি আইনের 127, 28, 29, 30, 31 ধারার অনুযায়ী আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা রিটেন একটা প্রশ্ন আসতে পারে যে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, লেখো 5 মার্ক। তখন সেটাও কিন্তু এই পুলিশ আইনের প্রশ্ন। আবার যেন কেলাই দিয়ে দণ্ডবিধি দিয়ে অ্যান্সার করে আসেন না, বা কার্যবিধি দিয়ে অ্যান্সার করে আসেন না। যদি প্রশ্ন আসে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, ওই যে 30 ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত মাইনে যে সমাবেশ হয় সেটা বৈধ জনতা, আর 30 ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত অমান্য করলে সেটাই অবৈধ জনতা। এই স্যান্ডোগেঞ্জ গাইতে ক্লাস করতেছেন কি আপনারা? কি রে ভাই, নিষেধ করছি না? খালি গায়ে ক্লাস করা যাবে না, স্যান্ডোগেঞ্জ গায়ে দিয়ে ক্লাস করা যাবে না, ঠিক আছে কিনা? লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন প্রশ্ন আসলে কি আপনারা বুঝবেন কি প্রশ্ন বলছি? প্রশ্ন হচ্ছে যে শোভাযাত্রা নিয়ন্ত্রণে বা সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, পুলিশের ক্ষমতা কি, পুলিশের দায়িত্ব কি, একই কথা। যদি প্রশ্ন হয় সমাবেশ ছত্রভঙ্গ করার নিয়ম লেখো, তখন কার্যবিধি দিয়ে লিখবেন। বেআইনি সমাবেশ কাকে বলে, তখন আপনাকে দণ্ডবিধি দিয়ে অ্যান্সার করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি ভাই? বুঝছেন আপনারা? বুঝছেন কথা? হ্যাঁ, উদয় সজীব বুঝছেন? বোঝেননি কিরা কিরা? হ্যাঁ, 4 বছর আছে, আপনি এত আগের থেকে পড়তেছেন কে? পড়ার দরকার নাই। এ কইছে যে আমার পরীক্ষা 4 বছর আছে, আমার কাছে একটু ডিসকাউন্ট নিয়েন স্যার। তোমার টাকা দেওয়ার দরকার, তুমি এমনি পড়ো, সমস্যা নাই। 4 বছর পড়ো দি তুমি ভাই, 4 বছর পড়তে পারলে তুমি ফার্স্ট হয়ে যাবা, যাও। ঠিক আছে? 4 বছর ধৈর্যের সাথে পড়া অনেক টাফ ব্যাপার। মুখে বলা যায় যে আমি পড়বানি পড়বানি, 2 বছর, 2 বছর নাই, 6 মাস পড়া পড়া ভালো লাগে না, দেখবা তারপরে বিয়ে করবানে, ঘুরতে যাবানে, নতুন বান্ধবী মেনে আর পড়তে মন যাবে না রে। ঠিক আছে, 4 বছর পড়া অনেক টাফ। পড়তে পারলে ভালো, পড়েন। তোমার টাকা দেয়া লাগবে না, তুমি এমনিই পড়ো ভাই। কে এটা? সমস্যা নাই, এই মাইন্ড করে না, এমনি বললাম আর কি। তোমার অবশ্যই আগ্রহ আছে, আগ্রহ না থাকলে তার পড়তো না, ঠিক না? অবশ্যই আমি আমার পদোন্নতির পরীক্ষার্থী 2.5 বছর 3 বছর আগে থেকে পড়া শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তা অবশ্যই তার আগ্রহ আছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কংগ্রাচুলেশন তাকে। আমার এখানে মানে 26 সালে পরীক্ষা, 27 সালে পরীক্ষা, এরকম লোকও আছে, অনেকে ভর্তি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই শোনেন, তাহলে আমরা কি এই 30 ধারাটা কি বুঝতে পারছি? এই 30 ধারাটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো, এবং যারা নতুন আছেন, মুরব্বী আছেন, তারা 30 ধারাটা আজকে রাত্রে পড়ে আজকে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ধন্যবাদ। যে এই যে 4 বছর আগের থেকে পড়তে, তাকে ধন্যবাদ অনেক। সেও তার তার আগ্রহ এবং ইচ্ছা দেখে আমরা অভিভূত, নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 31 ধারায় কি বলতেছে বন্ধুরা? 31 ধারায় বলতেছে যে রাস্তায় জনসাধারণের চলাচলের স্থলে যেখানে অধিক সমাগম হয়, লোকজন হয়, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনার এই স্থানে সভা সমাবেশ নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে কিনা? আমরা এই যে হাটে বাজারে আইন শৃঙ্খলা ডিউটি পালন করি, রাস্তায় যানজট নিরসন করি, হাট বাজারে আমরা যানজট নিরসন করি, হাট বাজারে আমরা এই যে শৃঙ্খলা বজায় রাখি, বাজার ঘাট আমরা ডিউটি করি, লঞ্চ ঘাটে আমরা ডিউটি করি, হ্যাঁ, ট্রেন স্টেশনে আমরা ডিউটি করি। এই পুলিশ আইনের 31 ধারায় আমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। ক্লিয়ার? কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? তাহলে 30 ধারায় বলতেছে যে পুলিশ আইনের 30 ধারার প্রদত্ত লাইসেন্সের শর্ত মেনে যে সমাবেশ পরিচালিত হবে সেটাই বৈধ সমাবেশ। আর এই সমাবেশের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা, ভূমিকা বা দায়িত্ব, এটা 30-1, 2, 3, 4 এবং 30-1, 30-2। বিশেষ করে 30 ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত যারা মেনে সমাবেশ করবে সেটা বৈধ সমাবেশ। এবং 30 ধারায় পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের শর্ত মেনে সমাবেশ করার পরে উক্ত সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা যখন সমাবেশের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করবে, হ্যাঁ, তখন সেটা অবৈধ সমাবেশ হিসেবেই গণ্য হবে। আর অবৈধ সমাবেশ হিসেবে যখন হবে, তখন যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ওসি ছত্রভঙ্গের আদেশ দেবে এবং সমাবেশ বন্ধ করে দিতে পারবে। এবং উক্ত সমাবেশে অংশগ্রহণকারী যারা থাকবে, ছত্রভঙ্গ হয়ে যায়, তাদের দায়িত্ব এবং কর্তব্য হবে। ঠিক আছে কিনা? এবং উক্ত সমাবেশে
এই যারা ভঙ্গ মানে মানে হতে মানে ভেঙে দিতে যারা অস্বীকার করবে, তারা অবৈধ জনতা হিসেবে বেসিক্যালি বিবেচিত হবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে বন্ধুরা, যে পুলিশ সুপারের প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে বেআইনি সমাবেশের শাস্তি দণ্ডবিধির 143, ঠিক আছে না? আইনগত সমাবেশ যখন ছত্রভঙ্গের নির্দেশ দেয় তখন ছত্রভঙ্গ না হলে তার শাস্তি 145 দণ্ডবিধি। আর যে সমাবেশের কোনো আইনগত বৈধতা নেই সেই সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিলে ছত্রভঙ্গ না হলে তার শাস্তি দণ্ডবিধির 151। ক্লিয়ার কিনা? ওগুলো দণ্ডবিধির শাস্তি, কিন্তু পুলিশ আইনেও কিন্তু শাস্তি আছে। যে তুমি সমাবেশের অনুমতি দিছি, সমাবেশ তুমি করতেছো ভালো কথা, কিন্তু সমাবেশে তুমি অমান্য করছো, তুমি ছত্রভঙ্গ তোমাকে করতে গিয়ে তুমি ছত্রভঙ্গ হচ্ছ না। তাহলে বন্ধুরা, দণ্ডবিধি আইনেই শুধু শাস্তি নাই, পুলিশ আইনেও কিন্তু শাস্তি আছে। এটা অনেকেই জানে না, এই দ্বারা অনেকে পড়ে না, কিন্তু এখানে স্পষ্ট করে লিখে রেখেছে দেখেন 32 ধারায় বলতিছে যে শেষোক্ত 3 ধারা অনুসারে দেওয়া আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে, গান বাজনা করে, শোভাযাত্রা করে, পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের দেওয়া শর্ত লঙ্ঘন করে, ম্যাজিস্ট্রেট আদালতে যদি অপরাধ প্রমাণিত হয়, অনূর্ধ্ব 200 টাকা পর্যন্ত জরিমানা দণ্ড। এমসিকিউ, কয় টাকা জরিমানা? অনূর্ধ্ব। অনূর্ধ্ব মানে কি? সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত জরিমানা। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কত টাকা জরিমানা? 200 টাকা পর্যন্ত জরিমানা দেওয়া আছে বন্ধুরা। আগামীকাল আমার ডিউটি আছে, ঠিক আছে কিনা? এই জন্য আমরা আগামীকাল কোনো পড়াশোনা গ্যাপ নাই, কন্টিনিউ চলবে। আমরা কষ্ট করতে চাই। আগামীকাল ক্লাস আছে অবশ্যই ইনশাল্লাহ। 6টা 20-এ ক্লাস হবে, ঠিক আছে? সবাই থাকবেন। 6টা 20 থেকে 7টা 45 পর্যন্ত ক্লাস। হ্যাঁ, 1.5 ঘন্টা ক্লাস নেবো আমরা, সবাই থাকবেন, হ্যাঁ? এই বুঝছেন কথা? আমরা এই যে দণ্ডবিধি শেষ করতেছি, দণ্ডবিধি শেষ করে আমার চিন্তা হচ্ছে আমি আবার দণ্ডবিধি প্রথম থেকে পড়াবো, সাথে পুলিশ আইন শেষ হয়ে গেলে সাথে আমরা হচ্ছে পিআরবি ধরবো, ঠিক আছে? এরপরে আমরা সাক্ষ্য আইনের সাথে পিআরবি পড়বো এবং কার্যবিধির সাথে আবার পিআরবি পড়বো। আজকে ক্লাস এখানেই শেষ, আর কথা বলা যাবে না, কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? যাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো একটু ভালো করে করবেন। আমি বাড়ির কাজের উত্তরটা আজকে এখনই দিয়ে দিচ্ছি, নতুন প্রশ্ন দেবো, সবাইকে লিখবেন, লেখার কোনো বিকল্প নাই। এই যে দেখছেন, হাতের লেখা ভালো করার জন্য আমি এই যে কলম কিনছি, এটা আমিও লেখি, আমার মেয়ে লেখে, আমার ছেলে, ছেলের জন্য চক কিনে আনছি, মেয়েরও লেখাবো এটি দিয়ে। হ্যাঁ। Recording stopped. দণ্ডবিধি কঠিন লাগে, দণ্ডবিধি আবার পড়াবানি, সমস্যা নাই, একবারে প্রথম থেকে এবার শেষ হলে আবার পড়াবানি।